আজকের পডকাস্টে সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে আমার অনেক পুরনো একজন বন্ধু, কলেজের বন্ধু নিফতি আছে। আমরা তার ব্যাপারে আরো ডিটেইলে জানবো। আর নিফতি বর্তমানে রবিতে কাজ করছে। নিফতি আইওটি থেকে গ্রাজুয়েট করার পরে রবিতে অনেক মোটা অঙ্কের স্যালারির জন্য যে সিলেক্ট হয়েছিল। সো আমরা নিফতিকে এখন বড়লোক নিফতি ডাকি। সো বড়লোক নিফতি আমাদেরকে বলবে তার জার্নি। এবং আজকের পডকাস্টটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে দুটো জায়গায়। এক, অনেকে যারা আসলে জানে না যে বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডটা কিরকম, কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে আসলে কর্পোরেট টেকনিক্যাল ওয়ার্ল্ডটা কিরকম সেটা সম্পর্কে যারা জানে না তারা একটা ভালো ইনসাইট পাবেন। তারপরে আবার অনেকে আপনার হতাশ থাকেন যে বাংলাদেশে কাজ করার সুযোগ নাই, বাংলাদেশে ইনোভেশনের সুযোগ নাই, তারাও জানতে পারবেন যে না, আসলে বিষয়টা সবসময় সেরকম না। এটার বেশ কিছু আপনারা ইনসাইট পাবেন। এবং এটার পাশাপাশি আসলে আপনি যদি ট্যালেন্টেড হন, তাহলে যে আপনার ট্যালেন্ট রেকগনাইজ করা হয় এবং সেটাকে আসলে প্রপারলি ভ্যালু দেওয়া হয়, সেটা আপনারা আজকে রিয়েলাইজ করবেন। আমরা যে বারবার দাবি করি যে আসলে আমাদের ইনাফ চাকরি নাই, আমাদের আসলে যে ইনাফ বেতন দেওয়া হয় না, সেগুলো সবটুকু ক্লেম আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা সম্পর্কে জানবেন। এবং অফকোর্স আপনারা অনেক টেকনিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে, এআই সম্পর্কে অনেক কিছু জানবেন, বিকজ নিফতি কিন্তু একজন ভালো এআই স্পেশালিস্ট। সো আমরা নিফতির কাছ থেকে তার জার্নি শুনবো। নিফতি, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাঙ্কস মমিত। সো বেসিক্যালি এই আজকে আমাদের বসার প্ল্যানটা আগে থেকেই ছিল। আই থিঙ্ক আমরা অনেক আগে থেকে এগুলো নিয়ে কথা বলবো বলে ঠিক করতেছিলাম, বাট বসা হয় নাই যে কোনো কারণেই হোক। বাট আই থিঙ্ক হ্যাঁ, আজকে কর্পোরেট নিয়ে তো আসলে আমরা সবাই জানি যে সবাই অনেকেই চায় কর্পোরেটে যাইতে, নট সবাই, বাট কর্পোরেটে টেকনিক্যাল কাজ করার চান্স আসলে কতটুকু, এটা নিয়ে আমারও না খুব বেশি ধারণা ছিল না চাকরিতে ঢোকার আগে। বাট আই থিঙ্ক আমার যতটুকু ছোট নলেজ হয়েছে গত 1.5 বছরে, আই থিঙ্ক যারা এখন কারেন্ট স্টুডেন্ট ওদের সাথে যদি একটু শেয়ার করি, আই থিঙ্ক ওরা একটা ওভারভিউ পেতে পারে যে কাজ করার স্কোপ কি আছে নাকি না। সো দেখি ইনশাআল্লাহ। সো নিফতি, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে আইওটি থেকে গ্র্যাজুয়েশনের পর ইউ গট ইনটু রবি, এন্ড হাউ ডিড দ্যাট গো? কিভাবে যে রবিতে অ্যাকচুয়ালি তুমি তুই যেতে পারলি, বা ওইখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই প্রসেসগুলো আসলে কিরকম কাজ করে? একটু মজার কাহিনী এটা আসলে। বেসিক্যালি এটা হয়তো আমরা অনেকেই জানি বা অনেকে নাও জানতে পারি। ম্যানেজমেন্ট ট্রেনি বা গ্র্যাজুয়েট ট্রেনি, যেটা রবিতে বলা হয়, বড় বড় কর্পোরেট গুলা এই পজিশনে প্রত্যেক বছর কিছু নিউ একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নেয়। আচ্ছা। সো মনে কর আমি কিন্তু গ্র্যাজুয়েট করছি আইওটি থেকে 2023 এর জুনে, বাট রবি আমাকে অফার লেটারটা দিছে হচ্ছে ফেব্রুয়ারিতে। আচ্ছা, গ্র্যাজুয়েশনের আগে, কারণ বছরে ওরা একবারই নেয়। সো ওদের বছরের মাঝখানে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন এটাও একটু বলে রাখি যে এই পোস্টটা অ্যাকচুয়ালি ভেরি কম্পিটিটিভ, কারণ আমাদের ব্যাচে আমার মনে আছে 12 জনকে অফার করা হয়েছিল রবি থেকে, আউট অফ 8800 যারা অ্যাপ্লাই করছিল। এখন আমি এটা একবারও বলবো না যে 12 জনই একদম টপ অফ দ্য টপ, কারণ এরকম একটা প্রসেসে লাকের ভূমিকা অনেক বেশি। কারণ আমি মনে করি আমার মতো সেম ক্যালিবারের আরো 50 জন ছিল, ওই দিনটা আমার ভালো গেছে, ওই দিন লাক আমার ফেভারে ছিল। সো এই কারণে আই গট দ্য অপরচুনিটি। বাট অন দি আদার হ্যান্ড পুরোটাই আবার লাক না, কারণ তোর সাইড থেকে তোরও কিন্তু এফোর্ট দেওয়া লাগবে শর্ট লিস্টেড হওয়ার জন্য। সো আমি যদি আমার গল্পটা বলি, এটা আমি অ্যাপ্লাই করি নভেম্বরে, 2022 এর নভেম্বরে। সো রবির আমি যেহেতু তখন 4th ইয়ারের লাস্টের দিকে, আমি রেগুলার জব পোর্টাল গুলো ফলো করতাম। এন্ড রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক, আমার তখন আসলে একদম স্পেসিফিক কোনো প্ল্যান ছিল না আমি টেলকোতেই ঢুকবো বা আমি বাইরেই যাবো কিনা। যেটা আমার লাইফের সবসময় আমি যেটা ট্রাই করি, সবগুলো অপশন ওপেন রাখা, এমন একটা রেজাল্ট মেনটেন করা যেন আমি চাইলে ফ্যাকাল্টি হতে পারি, এমন কাজগুলো করা বা স্কিল গুলো অ্যাকোয়ার করা যেন আমি চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, আমি যেন চাইলে কর্পোরেটে যেতে পারি, বা আমি যেন চাইলে হায়ার স্টাডিজেও যেতে পারি। সো নভেম্বর মাসে আমার ঠিক ওই ফেজটাই চলতেছিল। আমি যেখানেই বেটার অপরচুনিটি বা গুড অপরচুনিটি দেখতেছি আমি অ্যাপ্লাই করতেছি। সবাই করে 4th ইয়ারে গেলে আসলে। সো আমি অ্যাপ্লাই করতেছি জাস্ট, এবং আলহামদুলিল্লাহ যে রবির এই অ্যাপ্লাইটা ছিল আমার প্রথম অ্যাপ্লাই। সো আমি যখন অ্যাপ্লাই করলাম নভেম্বরে, দেন আমার মনে আছে জানুয়ারির 1 তারিখ হঠাৎ করে একটা অনলাইনে পরীক্ষা নিল। 31st নাইটের পর এটা একটু ডিফিকাল্ট, কারণ আগের দিন সারা রাত সব বন্ধুরা মিলে বারবিকিউ পার্টি চিল করে, যদি আগে থেকেই বলা ছিল, বাট তাও সকালে পরীক্ষা দেওয়াটা একটু ডিফিকাল্ট। সকালে পরীক্ষা দিলাম একটা অনলাইন সাইকোমেট্রিক টেস্ট, দেন ওটা দেওয়ার পর ওদের আরো কিছু টোটাল এই এমটি ম্যানেজমেন্ট ট্রেনি বা জিটি গ্র্যাজুয়েট ট্রেনি, এটা মনে হয় 5 না 6টা স্টেপে পরীক্ষা হয়। দেন ওরা আবার ফিজিক্যালি ওদের অফিসে ডাকে, 2 দিন রাখে, ওখানেও একদম ক্লোজ মনিটর করে, দেন ওরা ফাইনালি 12 জনকে নেয়। সো পুরো প্রসেসটা পুরা এটা আসলে এভাবেই নভেম্বর থেকে স্টার্ট হয়। দেন ফেব্রুয়ারির লাস্টে গিয়ে ওরা ফেব্রুয়ারি 15 তারিখের দিকে ওরা অফার 12 জনকে দেয়। বাট দেন এগেইন সবাই মার্চ থেকে জয়েন করলো, আমি করতে পারি না, আমার তখনও ভার্সিটি চলতেছে, আমার ক্লাস চলতেছে, আমার ফাইনাল বাকি। দেন আমি 2023 এর এপ্রিলের 1 তারিখ থেকে জয়েন করি। দেন জয়েন করার পর আমি আবার থ্যাঙ্কস টু রবি, ওরা আমাকে বেশ ফ্লেক্সিবিলিটি দেয় যে যেহেতু আমার তখন ফাইনাল পরীক্ষাটা বাকি, আলহামদুলিল্লাহ এপ্রিল মাসটা আমি পুরোটাই করতে পারি। বাট মে মাসে আমি আবার আমার অ্যানুয়াল লিভ থেকে ছুটি নিয়ে ফাইনাল পরীক্ষা দিই। বাট পরীক্ষার পর দিন থেকে আমি আর কোনো বন্ধ পাই নাই, পরীক্ষার পর দিন থেকে আমি অফিসে যাই। বাট তাও আলহামদুলিল্লাহ যে চাকরি খোঁজার জন্য আমার খুব বেশি এফোর্ট দেওয়া লাগে নাই আর কি। আচ্ছা, এখন এই যে 5-6 যে স্টেপের যে এক্সামটা হয়, এখানে এক্স্যাক্টলি
কিরকম টাইপের এক্সাম গুলো হয়, Okay. প্রসিজারটা কি? সো প্রথম দুইটা আসলে এক্সাম বলবো না, ওগুলোকে আমি একটা মানে এভালুয়েশন প্রসেস বলবো। মানে ওয়েন আই অ্যাপ্লাই আমি তো আমার সিভিটা জমা দিই, জাস্ট সিভির উপর বেস করেই ওরা 2 লেভেল অফ মানে কি বলবো প্রসেস মানে অ্যাপ্লাই করে। নাম্বার 1 তোর সিজিপিএ। সো মানুষ কিন্তু যাই বলুক সিজিপিএ মানে সিজিপিএ এর কোনো ইম্পর্টেন্স নাই, এটা আমি বিলিভ করি না। একটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগেই, কারণ তুই যখন টপ অফ দ্য টপ হইতে চাবি সিজিপিএ কিন্তু আলটিমেটলি লাগবে। মানে এই ডিফাইন্স তুই কিরকম রেসপন্সিবল, তুই কিরকম ম্যানেজ করতে পারো সবকিছু। দেন নাম্বার 2 তোর সিভি, কারণ হইতে পারে একজনের সিজিপিএ 3.5 আরেকজনের 3.7, বাট 3.5 যার সিজি ওর প্রোফাইল যদি মানে গুড হয়ে থাকে, নট গুড মানে রিমার্কেবলি বেটার হয়ে থাকে, মানে হি শুড গেট আ কল, হি অর শি শুড গেট আ কল। সো এই দুই স্টেপে আগে একটা মানে ওরা ইন্টারনালি যতটুকু আমরা জানি যে সিভি সর্ট করে ফেলে। দেন এরপর ওরা প্রায় এক্সাক্ট অ্যামাউন্ট আমি জানি না কতজন করে ডাকে, অনলাইনে সাইকোমেট্রিক টেস্টের জন্য ডাকছে। ওই টেস্টটা যখন হয় জানুয়ারির 1 তারিখে, ওখান থেকে ওরা আবার কাটছাট করে। দেন 3 রাউন্ড অলরেডি গেল। কাটছাট করার পর ওরা হচ্ছে এরপর হেড অফিসে রাখছিল আমাদের 60 জনকে। দেন 60 জনকে 2 দিন যাওয়া লাগে, পরপর 2 দিন। ডে 1 ওরা ব্রিফ করে, ডে 2 তে একটা কম্পিটিশন হয়। সো কম্পিটিশনটা আবার দুইটা স্টেজে হয়। সো ওখানে বিজনেস কেস দেওয়া হয় অনেকটা এরকমই, বা আপনাকে বলা হবে যে ধরেন একটা ডোমেইন দিয়ে দেওয়া হলো এডুকেশন অর এগ্রিকালচার, একটা স্টার্টআপ কিভাবে বিল্ড করবেন, মানে এই জিনিসটা আপনাকে করতে বলা হয়, সেটা টিম ওয়াইজ করতে বলা হয়। বাট ওখানে অ্যাকচুয়ালি তোর টিম যদি লাস্ট হয় 4টা টিমের মধ্যে, ইট ডাজন্ট মিন তুই আউট। বাট যদি আমার টিম চ্যাম্পিয়ন ছিল, মানে আমার টিম ডিড ভেরি ওয়েল 2টা রাউন্ডেই। সো ওখানে মানে ওরা যে কাজটা মেইনলি করে, তুই চ্যাম্পিয়ন নাকি রানার আপ এটা ওদের কাছে ইম্পর্টেন্ট না। ফুল টাইম মনে কর এই রুমে আমরা কাজ করতেছি, আমরা 10 জন কাজ করতেছি না, ওই সাইডে একজন এই সাইডে একজন, মানে 2 জন সাইলেন্ট জাজ রুমের মধ্যে বসে, ওরা কিন্তু কিচ্ছু করে না, তাই কোনো প্রশ্নও করে না, জাস্ট ওই 4-5 ঘন্টা অবজার্ভ করে তুই কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছিস তোর টিমমেটের সাথে, তুই কিভাবে কাজটা নিজে করতেছিস, কিভাবে আদায় করতেছিস, মানে পুরা তোর ব্যাপারে ওরা স্টাডি করে ওই 4-5 ঘন্টা। দেন ওরা একটা সবার ব্যাপারে একটা রিমার্ক বা প্রোফাইল রেডি করে ফেলে ইন্টারনালি। এন্ড দেন ওরা যেটা করে আফটার দি টুর্নামেন্ট বা আফটার দি কম্পিটিশন, ওরা একটা এইচআর ইন্টারভিউ এর জন্য কল করে। এন্ড এই ইন্টারভিউটা আমার দেওয়া মানে লাইফের মানে লংগেস্ট ইন্টারভিউ, ইট লাস্টেড ফর 1 আওয়ার। 1 ঘন্টা ধরে ওয়ান সিঙ্গেল ইন্টারভিউ। এন্ড এমন কোনো প্রশ্ন নাই যেটা আমাকে করে নাই, মানে আমি কি করি, কি পছন্দ করি, আমি অনেক ক্রিকেট খেলি, আমি ক্রিকেটে কোথায় ব্যাটিং করি, আমি কোথায় বোলিং করি, আমি ক্যাপ্টেন ছিলাম টিমের, এবং টিমের বিভিন্ন সিচুয়েশনে আমি কিভাবে সিদ্ধান্ত নেই, এগুলো আমাকে জিজ্ঞেস করা হয়েছে। সো নট আ টেকনিক্যাল ইন্টারভিউ, টেকনিক্যাল নন টেকনিক্যাল সব। ধর তোকে আমি একটা প্রশ্ন করলাম, একটা একদম ইন্টারভিউ প্রশ্ন আমি তোকে বলি যে এই রুমে 10 জন আছে, আজকে প্রথম ঢুকছে, সো একটা নতুন বিষয় নিয়ে তুই তোর অপিনিয়ন দিবি, তুই কি এক্সপেক্ট করছিস যে 10 জনের মধ্যে কয়জন তোর কথাটা শুনবে? নতুন কিছু নিয়ে যদি ইন্টারভিউ দিই, হ্যাঁ, অপিনিয়ন দিই, ওদেরকে একটা অপিনিয়ন দিবি, এডুকেট করবি কিছু একটা নিয়ে। তাহলে 8 জন। এক্স্যাক্টলি, আমিও সেই অ্যানসারটাই দিছি, প্রবাবলি 8 জন। দেন আই উইল ট্রাই নেক্সট 1 সপ্তাহের মধ্যে ওদেরকে মানে যদি আমি রাইট থাকি, আমি যদি কোনো ভুল কিছু করে না থাকি, কনভিন্স করার বা বোঝানোর যে দেন আই থিঙ্ক এটা 9 হতে পারে। বাট আমি কখনোই বিলিভ করি না যে 100%ই আমি একদম রাইট কথা বললেও আমারটাই মেনে নিবে। সো এই টাইপ প্রশ্নগুলো করে। সো বেসিক্যালি ওরা তোর ব্যাপারে একটা ফুল প্রোফাইলিং করে ফেলে। আসলে একদম তোর পুরো এন্টার মেন্টাল স্ট্রাকচারটা দেখে। এক্স্যাক্টলি, মানে আমার মনে হয়েছে মানে দ্যাট ওয়াজ এ ভেরি গুড ইন্টারভিউ, মানে আমাকে পুরা এক্সপ্লোর করে ফেলছে ওরা ওই 1 ঘন্টার মধ্যে। দেন মানে উই আর নট ডান, কিন্তু এরপর ওরা হচ্ছে 12 জনকে পিক করে। 12 জনকে পিক করে ওরা পাঠায় হচ্ছে সিএক্সও লেভেল ইন্টারভিউ এর জন্য। ওখানে সিইও এবং অল সিএক্সও বসা। সিএক্সও মানে একদম ধরেন কি বলবো, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, চিফ স্ট্র্যাটেজিক অফিসার। ওই রুমে আমি একটা মানে স্টুডেন্ট আন্ডারগ্র্যাড, এখনো পাস করি নাই ভার্সিটি, মানে আমার ফাইনাল পরীক্ষা বাকি, আমি রুমে ঢুকছি, একদম লাইন ধরে সব সিএক্স এ হয়ে বসা। And মানে they are the top of the top, মানে in our country, in the industry, and then they start asking you questions. So আমার একটা সুবিধা ছিল, আমি তো I am from technical background, computer science graduate, not graduate, তখন আমি স্টুডেন্ট। সো ওরা আমাকে টেকনিক্যাল প্রশ্নই বেশি করছে, কারণ রবির এই দিকটা আমার ভালো লাগে যে ওরা টেকনিক্যাল ফিল্ডেও এমটি বা জিটি নেয়। নর্মালি অন্য কোম্পানিগুলো আমি যতটুকু দেখলাম টেকনিক্যাল ফিল্ডে ম্যানেজমেন্ট ট্রেনিং বা গ্রাজুয়েট ট্রেনিং একটু কম নেয়। ওরা মানে মোর অন সেলস ফোকাস, ওদেরও লজিক আছে, ওদেরও কারণ আছে, বাট রবিকে আমি প্রেফার করতাম এই কারণে ওরা টেকনিক্যাল ফিল্ডে নেয়, এটা আমি জানতাম। ওরা টেকনিক্যাল ফিল্ডে গ্রোথটা চায়। ইয়েস, ওরা এক্স্যাক্টলি টেকনিক্যাল ফিল্ডে গ্রোথটা চায়। সো আমার জন্য ভালো হয়েছে, আমার ফুল ইন্টারভিউটা ওয়াজ অন টেকনিক্যাল থিংস। তখন মাত্র চ্যাটজিপিটি মানে বুমিং, সো সবার মধ্যে অনেক আগ্রহ চ্যাটজিপিটি কি করতে পারে। সো আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে চ্যাটজিপিটি কখন ভুল অ্যান্সার দিবে, এরকম একটা এক্সাম্পল দিতে। এন্ড এক্সাক্ট এক্সাম্পলটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট দেয়ার ওয়ার সাম ফানি এক্সাম্পলস এট দ্যাট মোমেন্ট ফ্লোটিং অ্যারাউন্ড দ্য মার্কেট। সো মানে দ্যাট ওয়াজ গুড, এন্ড টোটাল এক্সপিরিয়েন্সটা ওয়াজ মানে নার্ভ ক্র্যাকিং আমি বলবো। যদি আমি দেখি ফ্রম নভেম্বর টু ফেব্রুয়ারি 3 মাসের একটা রিগোরাস প্রসেস, দেন মানে ইট হ্যাপেন্ড। এন্ড দেন এগেন আমি এখন যেটা বলতে যাচ্ছি যে 60 জনকে রাখা হয়েছিল ফর দ্য ফিজিক্যাল রাউন্ড, দে অল আর ভেরি ওয়েল কম্পিটেন্ট, বাট মেবি দে didn't have a very good day on that particular day, but they will always get a but better job. exactly মানে
এটার মানে কিন্তু কোনোভাবে এই না যে ইনিশিয়ালি মানে আই গট দ্য অপরচুনিটি তার মানে আমি ওদের চেয়ে বেটার। মানে আমি অলওয়েজ বিলিভ করি যে কিছু কিছু ব্যাপারে লাক লাগে। সো এমটি জিটি এগুলো হচ্ছে সাম অফ দোজ যেখানে লাক লাগে, কারণ একটা 1 ঘন্টার ইন্টারভিউতে সবার ব্যাপারে তো আসলে সব এক্সপ্লোর করা সম্ভব নাও হতে পারে। সো ইন দ্যাট কেস আই থিঙ্ক মানে লাক আমার ফেভারে ছিল। নাইস, মানে ইটস আ ভেরি গুড এক্সপেরিয়েন্স শেয়ারিং। সো আই গেস একটা জিনিস সবাই ক্লিয়ার হয়ে গেল যে আসলে হচ্ছে যে রবি বা ইভেন জিপি তো মোস্ট অফ এরকম টাইপের জিপিও নেয়, ওরা ম্যানেজমেন্ট ট্রেনিং নেয়, ইউনিলিভার নিচ্ছে, তারপর ব্যাটে আছে, ব্যাট বিসি নিচ্ছে, এগুলা মানে মোটামুটি হচ্ছে বাংলা লিংকও নেয়। বাংলা লিংক নেয়। আমার অনেক ফ্রেন্ডরা আসলে এরকম ব্যাটে জব করছে, ইউনিলিভার জব করছে, ওদের কাছে আমি শুনি। সো এক একজন এক্সপেরিয়েন্স এক এক রকম, মানে এক একটা কোম্পানি এক এক টাইপের কম্পিটিশন করে। সো ইটস ফান। যেমন ব্যাটে মোস্ট প্রবাবলি হচ্ছে যে ব্যাটল অফ মাইন্ডস এর মাধ্যমে, ব্যাটল অফ মাইন্ডস ওরা জিজি নেয়, গ্লোবাল গ্রাজুয়েটস নেয়। সো লাইক প্রতিটা জিনিস হচ্ছে যে অনেক মানে ইন্টারেস্টিং। সো যাদের হচ্ছে এরকম কর্পোরেট যদি যাওয়ার ইচ্ছা থাকে, আই গেস যেটা নিফতির কাছ থেকে প্রথমে বোঝা গেল যে আসলে চোখ কান খোলা রেখে প্রথম থেকে জিনিসগুলোর সঙ্গে জানতে হবে। যাদের টেকনিক্যাল গ্রাউন্ডে যাওয়ার ইচ্ছা, টেকনিক্যালি আসলে নিজেকে হচ্ছে কম্পিটেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় খালি ইউনিভার্সিটিকে দোষ দিই, অমুকে দোষ দিই, তমুকে দোষ দিই, আসলে দিন শেষে আমরা নিজেরাও আসলে কতটুকু ডেভেলপ করে নিজেকে, সেটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। সেকেন্ড কোশ্চেন যেটা নিফতি, সেটা হচ্ছে যে মানে হাউ ইজ লাইফ নাও, মানে ফর এক্সাম্পল ইউ গট ইন, আমার যেটা পার্সোনালি মানে সবসময় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কর্পোরেটে প্রচুর হচ্ছে যে প্যারা দেয়, প্রচুর প্রেশার দেয়। আসলে কি তোর জন্য কিরকম স্ট্রেস ম্যানেজমেন্ট তুই পারতেছিস, এবং একই সাথে হচ্ছে যে আসলে রবির ইন্টারনাল এনভায়রনমেন্টটা কিরকম, ইভেন্চুয়ালি তোর পার্টিকুলার ফিল্ডেও যাবো যে এআই নিয়ে তুই কিভাবে কি কাজ করতেছিস। বাট প্রথম হচ্ছে যে ওভারঅল আইডিয়াটা নিয়ে যে আসলে রবিতে তোর কাজের এক্সপেরিয়েন্সটা কিরকম। নাম্বার ওয়ান কথা মানে একদম একটা সামারি আগে বলে দিই, তারপর বলি দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ। আই থিঙ্ক যারা তোর ভিডিও দেখে বা তোকে ফলো করে ওরাও জানে যে এটা মনে তুইও অনেকবার বলছিস দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ, কারণ তুই যেভাবে খাটোস। সো নাম্বার ওয়ান কথা, তোকে খাটতে হবে, শর্টকাট খুঁজলে হবে না। ভার্সিটি লাইফেও না, জবে ঢোকার পরেও না। তুই যদি চাস যে অল্পের উপর কাজ চালাই দিবি, কয়েকবার পারবি, তুই একবার গিয়ে আটকাবি। সো দেন এগেন ভার্সিটি লাইফেও আমার সেম কথাটাই আমি বলি, নিজেকে সবসময় বলছি, চাকরিতে আমি এটাই বলি। বাট হ্যাঁ, তোর যারা প্রশ্ন ছিল মানে হাউ ইজ লাইফ ইন রবি, আমি বলবো লাইফ ইজ গুড, ইটস বিন গুড। আমার ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। গত 1.5 বছরে আমার যে পরিমাণ লার্নিং, এটা ম্যাসিভ। আমি বলবো অনেক কিছু আমি শিখতে পারতেছি। বাট যেটা আমি বলতে চাই আর কি, একটু অ্যাড করতে চাই যে ভার্সিটিতে আসলে আমরা কি করি, আমরা তো অনেকে অনেক কিছু করি, খেলাধুলা করি, বিভিন্ন ভাবে কানেক্টেড থাকি। সো যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, মাল্টিটাস্কিং। কারণ তুই স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে যেটা বললি, তোর অনেক কিছু মানে লাইফ কিন্তু লিনিয়ার না, তুই খালি একটা কাজ করবি এটাই তোকে সব করে দিবে, এটা সম্ভব না। পার্সোনালি আমি আমার কথাই বলি, ভার্সিটি লাইফে আমি লেখাপড়া করতাম না, এটা আমি বলবো না, এটা মিথ্যা কথা হবে যে না আমি তো আসলে ঘুরতাম ফিরতাম এমনি সব হয়ে যেত। হ্যাঁ মানে আমি কতটুকু পড়তাম এটা আসলে সবাই জানে, বাট আমি পড়তাম, এমন না যে পড়তাম না। ধর কুইজের আগের দিন আমি অবশ্যই পড়বো, কুইজটা আমি পড়াশোনা করে অ্যাটেন্ড করবো। বাট ধর কুইজের আগের দিন আমার একটা টুর্নামেন্টের ম্যাচ আছে, আমি ম্যাচটাও খেলবো, ম্যাচটা খেলে আমি কুইজ দিব। এখন এই জিনিসটা কোন জায়গায় সবচেয়ে হেল্পফুল হয়, আমি বলবো তোর টাস্ক ম্যানেজমেন্টে। মনে কর তোর হাতে অনেকগুলো কাজ একসাথে, বা ধর এখন তো লাইফে আসলে রেসপন্সিবিলিটিও বাড়ে, চাকরির বাইরে মনে কর তোর পরিবারের প্রতি কিছু দায়িত্ব আছে, নিজের প্রতি কিছু দায়িত্ব আছে। সো তোর না সবকিছুই ম্যানেজ করতে হবে। মনে কর তুই ফুল এফোর্ট দিয়ে চাকরি করলি, দেখবি ফ্যামিলি তোর উপর কোনো কারণে একটু এই যে তুই তো ফ্যামিলিকে টাইম দিস না, সো এন্ড অফ দ্য ডে তোর সবকিছুই ম্যানেজ করা লাগবে। মানে আমি পারি বা পুরোপুরি না পারি, তুই পারস বা পুরোপুরি না পারস, তো ট্রাই করা লাগে, আমারও ট্রাই করা লাগে। সো ইন দ্যাট কেস মানে ভার্সিটি লাইফে যেই টাইম ম্যানেজমেন্ট আমরা করি, যে প্রপারলি করতে পারছে বা যে অনেক ধরনের কাজে মানে জড়িত ছিল, ইনভলভ ছিল, একসঙ্গে ফেস্ট নামাইছে, টুর্নামেন্টে খেলছে, দেন পড়াশোনা করছে, ওদের জন্য না কাজটা গেটস ভেরি ইজিয়ার। এন্ড আমার ভার্সিটিতে আইউটিতে মানে 12 মাসে 13 পার্বণের মতো অবস্থা, সব সময় গরু পার্টি হয়, এই হয়, ফেয়ারওয়েল টেয়ারওয়েল হয়, ফেস্টিভ্যাল লেগেই থাকে। ক্রিকেট টুর্নামেন্ট যেটা হয় মানে একদম রিয়েল ক্রিকেট ব্যাট বলে খেলা, মানে অন্য লেভেলের টুর্নামেন্ট হয় সবগুলো, সবকিছু নিয়েই। তার মধ্যে আমাদের পড়াশোনার চাপ একটু মানে বেশি, কারণ একদম প্রতি উইক ইন উইক আউট কুইজ বন্ধ থাকে। এন্ড আমাদের আল্লাহ দিলে যে একটু মানে এখান থেকেও একটু ভাগ্য ভালো যে কোনো সেশন জট আমাদের নাই। সো 4 বছরের মধ্যে বের করবেই, একমাত্র কোভিড এর সময় আমাদের 4 বছর 3-4 মাস বেশি লাগছে, এছাড়া 3 বছর 10 মাসের মধ্যে বের করে দেয়। সো প্রেশারটা অনেক হাই, বাট এর মধ্যে অনেক কিছু করার অপরচুনিটিও আছে, অনেক লাভও আছে। আমি আইআইটি কম্পিউটার সোসাইটিও করতাম, ওটার প্রেসিডেন্ট ছিলাম। সো টুকটাক ওখানে প্রোগ্রাম করা লাগতো। সবকিছু মিলায় তুই যখন এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত, একবার তুই একসাথে অনেক কিছু করবি, আমার মনে হয় চাকরি এর চেয়ে ইজি ভাই। চাকরি মানে চাকরি এর চেয়ে ডিফিকাল্ট কিছু না। চাকরিতে তো ভাই আমার মানে
এর চেয়ে আমার ভার্সিটিতে এত কিছু একসাথে ম্যানেজ করা মোর ডিফিকাল্ট মনে হইতো। হ্যাঁ, at least তোর এখানে ফোকাসটা ঠিক আছে, হ্যাঁ। একদিকে কাজ, বেশি দিকে মাথা না ঘামাইতে হচ্ছে না। সো ওই তুলনায় না আমার কাছে জন্য এখন স্ট্রেস ম্যানেজমেন্ট বল বা টাইম ম্যানেজমেন্ট বল অনেক ইজি মনে হয় আগের চাইতে। বাট লাইক মানে যেমন তোর সাথে আমরা প্রি দিস পডকাস্ট লাইক হ্যাঁ। প্রি ইন্টারভিউ যেটা আমি বলি, কিন্তু প্রি ইন্টারভিউ তোর সাথে আমার কথা হচ্ছিল, and তুই বলছিস যে তোর জন্য পার্টিকুলারলি হচ্ছে জিনিসটা সহজ বিকজ তোর হয়তো টাইম মানে রেস্ট্রিকশনটা একটু কম, হ্যাঁ। মানে তোর বস অনেক ফ্লেক্সিবল, বাট হ্যাঁ। এটা কি মানে সবার জন্যই সেম কিনা? সো বেসিক্যালি ধর তুই যখন একটা কোম্পানিতে ঢুকলি বা নতুন কোনো কোম্পানিতে বা যে কোম্পানিতেই ঢুক, ডে 1 থেকেই তো তোর জন্য আসলে কেউ ফ্লেক্সিবল হবে না, না। কারণ এন্ড অফ দ্য ডে তোকে কেউ ফ্রি টাকা দিবে না। না। তোকে মানুষজন নিচে ওর কাজ করাবে, ওর প্রফিট করবে, তারপর তুই টাকা পাবি। সো এন্ড অফ দ্য ডে তুই যদি প্রোডাক্টিভ না হস, তোর থেকে যদি তোর লাইন ম্যানেজার বলি বা বস বলি বা যার কথাই বলি, তোর যে সিনিয়র যার সঙ্গে তুই কাজ করবি, তোর যারা পিয়ার গ্রুপ, ওরা যতদিন পর্যন্ত এই কনফিডেন্সটা না পাবে যে ওকে কোনো কাজ অ্যাসাইন করা হলে বাকিটাও নিজের দায়িত্বেই করবে, বা ওকে কোনো কাজ অ্যাসাইন না করা হলেও হি নোজ হিজ রেসপন্সিবিলিটি, ওটাও করে নিবে, এই ফেথটা না আসা পর্যন্ত একটু প্যারা। আচ্ছা, তখন পর্যন্ত তুই একটু প্যারা খাবি, আমি একটু প্যারা খাবো, মনে হবে যে কি করব বস তো আমাকে এক্সট্রা প্রেশার দিচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি তুই যদি অনেস্ট হস নিজের কাজের প্রতি, আমি যদি অনেস্ট আমার কাজটা যদি আমি প্রপারলি করি, মানে আমার ধারণা মানে বা আমার যতটুকু অভিজ্ঞতা এই টাইম নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে অফিস থেকে এক্সট্রা প্রেশার ওগুলো আমি ফিল করি না। না, এটা আমি নিজে এগ্রি করি বিকজ আমার সিচুয়েশনটা সেম ছিল যখন আমি জব করতাম হচ্ছে ইউনিভার্সিটির পাশাপাশি। এক তো যেহেতু আমি ভার্সিটির পাশাপাশি জব করতেছিলাম ফর আ লং টাইম, স্বাভাবিকভাবে আমার তো টাইমিং সবার সাথে মিলবে না, আমার ভার্সিটি শেষ হচ্ছে একদিন 5টা একদিন 1টায়, আমাকে ওইভাবে আসতে হতো। সো এটার জন্য আমার ফ্লেক্সিবিলিটি ছিল। বাট একটা বড় রিজন ওয়াই আমার বস আমাকে কখনো টাইম নিয়ে ফেরা দেয় ইজ বিকজ আমি নিজের থেকে উইকেন্ডে আসতাম এবং জাস্ট আমি উইকেন্ডে সারাদিন কাজ করবো, শুক্রবার দিন আমি একদিনই যে ছুটি পাইতাম, উইকেন্ডে সারাদিন কাজ করবো। এই জন্য আমার জন্য জাস্ট হচ্ছে যে একজন যে অফিস বয় সেখানে আমার জন্য আসতো, সেই অফিসটা খুলে দিত, দুপুর একবার এসে দেখে যেত সব ঠিক আছে না, চলে যেত। আমি নিজে অফিসের গেট বন্ধ করে তারপরে হচ্ছে যে আবার মানে সন্ধ্যা হয়ে গেলে চলে আসে। এই কমিটমেন্ট গুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট, এন্ড এগুলো আসলে না অনেক রোল প্লে করে তোর ইমেজটা বিল্ড করতে একটা কোম্পানিতে। এক্স্যাক্টলি, মানে আর আমার কথা হচ্ছে মানে দিন শেষে আই গেট মানি ফর ইউ গেট মানি, আই গেট মানি, বিকজ হচ্ছে যে বিকজ আই ওয়ার্ক। ওর তো একটা পারপাস সার্ভ হওয়া লাগবে আমাকে দিয়ে, নাইলে আমাকে কেন টাকা দেবেন, আমি কে, আমাকে কি কারণে টাকা? এখন মনে কর তুই যেটা বললি, আমিও মানে 4টা উইকেন্ডের মধ্যে 3টা উইকেন্ডেই নিজের গরজেই কাজ করি, মানে আমার বস বা আমার টিমও মানে মোরলেস জানে এগুলা। তো যখন দেখবে যে আমার কাজ নিয়ে আমি সিনসিয়ার, তখন আমি 10টার জায়গায় 10:30-তে ঢুকলাম কিনা এই ইস্যুগুলো নিয়ে না আর প্যারা দেয় না, কেউই প্যারা দেয় না। সো দ্যাটস লাইক প্রিটি নাইস। আই গেস হচ্ছে সবাই যেরকম কর্পোরেট ওয়ার্ল্ডটাকে নিয়ে যেরকম কথা বলে, আই গেস সেটার একটা অল্টারনেট চিত্র দেখা গেল। বাট একটা সামারি, এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ডেলিভার। হ্যাঁ, ইউ হ্যাভ টু ডেলিভার, নো কমপ্লেইন, নো এক্সকিউজ, নাথিং, ইউ হ্যাভ টু ডেলিভার ভাই। তুই যেভাবেই পারবি কর, বাট ইউ হ্যাভ টু ডেলিভার। না, এটা গেস হচ্ছে যে মানে ইভেন আমার লাইনেও কিন্তু সেম, মানে মনে কর যে আমার লাইনে একটা কোচিং লাইন হয়তো, হ্যাঁ, বাট এখানেও কিন্তু দিন শেষে ম্যাটার করে আমার স্টুডেন্ট রেজাল্ট ভালো করে। ভাই আমি যদি কোনো কোম্পানির ওনার হই, এন্ড অফ দ্য ডে আমি এটাই দেখব। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু ডেলিভার মি, না হলে তো আমি তোমাকে দিব, মানে ডেলিভার ইউর ওয়ার্ক, দেন তুই যা ইচ্ছা কর। এখানে একটা মজার অ্যানালজি আছে, বুঝছিস অ্যানালজিটা কি রকম? সো আমার তো অনেকগুলো বই মানে চলতো, আমি দেখাচ্ছিলাম বইগুলো। হ্যাঁ, সো অনেক সময় ডিসকাউন্ট চায়, তো ডিসকাউন্ট চাওয়ার সময় অনেক সময় তারা কনভারসেশন করে, আচ্ছা ডিসকাউন্ট দেওয়া যাবে কি না, এসে আচ্ছা কনভারসেশন চলছে, একটা সময় পরে তারা ডিরেক্টলি এই কোশ্চেন করছে, আপনার এটা ছাপাইতে কত টাকা লাগছে? ওকে, তাহলে তো ছাপাইতে কত লাগছে কি করবেন জেনে। ওকে, ওনার কথাটা হচ্ছে যে মানে এরকম যে আপনার যদি ছাপাইতে 150 টাকা লাগে তাহলে আপনি 160 টাকা নেন, মানে উনি প্রফিট মার্জিন আমাকে ফিক্স করে দিচ্ছে। উনি যেটা বুঝে না যে ভাই আমি যদি প্রফিট না করি আমার টিম চলবে কিভাবে, আপনার এখানে যে ছেলেটা বই পৌঁছায় দিবে কিভাবে, আমার পুরো টিমের যে একটা রিসার্চ টিম আছে, ওটা কিন্তু একটা এন্ড টু এন্ড সিস্টেম পুরো। এক্স্যাক্টলি, মানে ওই প্রফিটের থেকেই এই জিনিসগুলো যেতে থাকে। সো আমি একজন এমপ্লয়ি হায়ার করলে যদি আমাকে ওই প্রফিটটাই না আনতে পারে, নিচে ও টাকা পাবে না ভাই, তো ডেলিভার করতে হবে, দুনিয়া তো আসলে এভাবেই চলে। সো দ্যাটস লাইক অ্যানাদার গুড আইডিয়া। আমার কাছে মনে হয় যে মানুষজন এটা সমস্যাটা কোন জায়গায় হয়েছে রিসেন্ট ডেজে, সোশ্যাল মিডিয়া জিনিসটাকে এমন ভাবে মানে আনা শুরু করছে মানুষের সামনে যে ইটস লাইক হচ্ছে অলওয়েজ এমপ্লয়িরাই হচ্ছে শোষিত, মানে আইডিয়াটা কিছু এরকম হচ্ছে। আই এম নট সেইং যে আসলে করা হয় নাই, এমন না যে হচ্ছে যে অবশ্যই এমপ্লয়ীদেরকে অনেক কেসে হচ্ছে যে তাদের পার্সোনাল লাইফকে হচ্ছে যে মানুষজন মানে ইয়া করে না, রিগার্ড দেয় না বা তাদেরকে শোষণ করা হয় না। আই এম নট সেইং দ্যাট, বাট এটাও ট্রু যে টু সাম এক্সটেন্ট আমরাও আসলে ইনটাইটেল ফিল করা শুরু করি। এক্স্যাক্টলি ভাই, মানে আমি কিছু পারি না, আমাকে যেমন যে অনেক সময় বলে না যে ভাই আপনি গ্রাজুয়েশনের পরে মাত্র 25,000 টাকা স্যালারি দিচ্ছেন, আমি কিন্তু কিছু পারি, আমার 25,000 টাকা বেশি, মানে তোর স্কিল সেট থাকলে তোকে আসলে মানে মানুষ নিবে, তোর 25K জবটা করতে হবে না, একটু বেটার জব তোর জন্য আছে। মানে আমি অফ কোর্স লাইক তোর এক্সাক্ট এমন আমি বলবো না, হ্যাঁ অবশ্যই, মানে বাট হচ্ছে যে ভালো টাকা বেতন পাচ্ছিস আলহামদুলিল্লাহ। মনে কর রবি মানে যেই পে স্ট্রাকচার দ্যাট ইজ গুড, গুড ফর এনি ফ্রেশার, ইজ গুড অলসো বিকজ ইউ ডিজার্ভ ইট, তাই না? মানে এটা কিন্তু বাস্তবতা, নাইলে ভাইস ভার্সা।
আমার কথা ওই জায়গাটাতে দিন শেষে আমরা যেরকম বলি যে আসলে জব নাই আসলে দিন শেষে প্রবলেম হচ্ছে আমরা জবের জন্য এটা আমি একটু থেকে আমি এটা একটু আমার মতো করে বলি, জব নাই এটা আমরা বলি, দেন এগেইন জবটা পাওয়ার জন্য মানে বেস্ট জবটা পাওয়ার জন্য বা টপ লেভেল জবটা পাওয়ার জন্য ইউ হ্যাভ টু বি ইন দ্যাট টপ 1 or 2%। ওটার জন্য অনেক এফোর্ট দেওয়া লাগে। ম্যাক্সিমাম মানুষ না এফোর্টটা চায় না দিতে, বাট ওই চাকরিগুলো চায়। দেন ওই চাকরিগুলো যখন ওই চাকরিগুলো কম, ভালো চাকরি অনেক থাকে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে মানুষ না ওই এফোর্টটা দিতে চায় না। আমি মানে ধর এরকম মানুষ আমি অনেক দেখছি যে এনাফ পড়াশোনা করবে না, রেজাল্ট খারাপ হবে, দোষ দিবে স্যারের। আমি মানলাম কিছু ফ্যাকাল্টি আছে তাদের গ্রেডিং সিস্টেম ভিন্ন, বাট আমার সবসময় মনে হয়েছে আমার রেজাল্ট কিন্তু 4 out of 4 না, আই এম ক্লোজ টু 3.8, আমি বলেই দিলাম ক্লোজ টু 3.8। বাট আমার যে গ্রেডগুলো আমি কম পাইছি ওগুলোর পিছনে 90% কেসে দায় আমার। বাট মানুষ না এই অ্যাকনলেজটাই করতে চায় না যে আমি নিজের কারণে গ্রেড কম পাইছি। ভাই ব্যাক ইন দ্যাট টাইম মাঝে মধ্যে আমার মনে হয় আরে স্যারের কারণে কম পাইছি, এই স্যার আমাকে কম দিল। বাট এন্ড অফ দ্য ডে আমি যখন রাতের বেলা বসতাম এভালুয়েট করতে, আমি না 101টা ভুল দেখতে পারতাম আমার, যে আমি কি কি ঠিক মতো করি নেই যে কারণে আমি কম পাইছি। সো আমার মানে মেইন মোটোটা হইলো তুই যদি একবার নিজেকে ব্লেম দেওয়া শিখে যাস, তুই যদি নিজেকে লায়াবল করস নিজের ফল্টের জন্য, তোকে আটকাইতে পারবে না। এটাই আমরা নিতে চাই না। আমরা খালি আমাদের দেশে চাকরি নাই, আমাদের এই নেই ওই নাই। ভাই আমি তোকে বলে দিতে পারবো আমার যে কারেন্ট ডোমেইন, আমি ডাটা সায়েন্সে কাজ করি, মেশিন লার্নিং এআই নিয়ে কাজ করি, এই সেক্টরটা জাস্ট বুমিং, বাট এনাফ কম্পিটেন্ট লোক নাই। আচ্ছা এটা যেহেতু ধরছে, যেটা নিয়ে একটু জাস্ট কোশ্চেনটা করি, সেটা হচ্ছে তোর এক্স্যাক্টলি ওইখানে কাজ কি, মানে ফর এক্সাম্পল কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ অবশ্যই যতটুকু তুই বলতে পারিস যে এক্স্যাক্টলি তোর ওই জায়গায় কি রকম কাজ, তুই এক্স্যাক্টলি কোন ডোমেইনটা নিয়ে কিভাবে কি কাজ করছিস। সো বেসিক্যালি আমি তো বলি রবির কথা যেহেতু বললি, আমি রবিতে কাজ করি। ইট ইজ আ টেলকো কোম্পানি। সো সিন্স আ টেলকো কোম্পানি উই হ্যাভ টু ওয়ার্ক উইথ, কি বলবো, আমাদের 5 কোটি সাবস্ক্রাইবার বেস আছে। সো তোর কিন্তু ডেইলি 5 কোটি সাবস্ক্রাইবারের ডেটা তোর কাছে আসতেছে, এটা হিউজ পরিমাণ ডেটা। এখন মনে কর তুই মমিত যেভাবে ডাটাটা ইউজ করস, তোর যে মোবাইল ইউজের প্যাটার্ন আর আমার যে ইউজের প্যাটার্ন স্বাভাবিকভাবেই সেম না। তোর কোচিং সেন্টার আছে, তোর অনেক কিছু আছে, তোর যে ফোন কল প্যাটার্ন আর আমি সারাদিন অফিসে থাকি বা আমার বাবা যে অফিসে থাকে তার ফোন ইউজের প্যাটার্ন কিন্তু সেম না। এন্ড অফ দ্য ডে আমার টার্গেট কি, তোর থেকে রেভিনিউ জেনারেট করা। তুই যদি এখন 60 টাকা আমাকে দেস মান্থলি, আমার টার্গেট হলো তোর থেকে 80 বা 90 জেনারেট করা। সো বেসিক্যালি আমি রবিতে কাজ করি এআই টিমে, এআই বা ডাটা সায়েন্স টিম বলবো, মানে উই ওয়ার্ক উইথ এআই সলিউশন এন্ড অল দি ডাটা সায়েন্স প্রবলেম। সো এই হিউজ পরিমাণ ডেটা যে আমরা ডেইলি পাই, কারণ তো কাজ অ্যানালাইসিস করতে হবে এগুলো নিয়ে। সো আমি যদি একদম এক কথায় বলি, এই সবগুলো কাস্টমারের ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে আমাদের প্রথম কাজ। নাম্বার 2 কাজ হচ্ছে বেসড অন দ্য অ্যানালাইসিস প্রত্যেকের জন্য রেকমেন্ডেশন দেওয়া। সো তোকে আমি যে অফারটা দিব, তোকে আমি যে অফারটা পুশ করবো, তোকে মনে হয় মাঝে মধ্যে এসএমএস পাস যে সিম ইউজ করছ না কেন, যে অমুক অফারটি নিন তমুক অফারটি নিন। ও আচ্ছা আচ্ছা, মানে মনে কর তুই মান্থলি 50 টাকা চালাস, তোকে যদি এখন আমি 999 টাকার একটা ভালো অফারের প্যাকেজ দিই, তুই কি নিবি? এখন ধর আমার বাবা, কথার কথা, সে মাসে 500 টাকা ইউজ করে, তাকে যদি আমি সপ্তাহে কি বলে 15 টাকায় 3 জিবি দিই, লাভ আছে কোনো? তাকে আমার মান্থলি প্যাকেজ দেওয়া লাগবে। এখন তুই আমাকে বলতে পারিস, আমি তো পাস্ট ট্রেন্ড দেখেই বলে দিতে পারি যে তুই মাসে 50 টাকা চালাস, তোকে আমি 80 টাকা দিয়ে দিব আর কি। এখানে এমএল বা এআই কেন লাগবে? সো এখানে এআইটা কোন জায়গায় লাগে, মনে কর তুই তো মানে একদম 50 টাকা আমাকে দিয়ে যাচ্ছিস প্রতি মাসে, এই রেভিনিউটা আমি পাচ্ছি, আমার টার্গেট কি বলতো? আরো বাড়ানো। এখন তোকে আমি কিভাবে বাড়াবো, কত টাকা দিলে তুই এটা নেওয়ার সম্ভাবনাটা বেশি? এন্ড অফ দ্য ডে সবকিছু প্রবাবিলিটির খেলা। সো তোকে আমি কত টাকার অফার দিলে তুই এটা নেওয়ার চান্স বেশি, ইভেন দিনের কোন টাইমে তোকে অফারটা পুশ করলে তুই নেওয়ার চান্স বেশি, এগুলো কিন্তু এআই ছাড়া তুই করতে পারবি না। সো এন্ড অফ দ্য ডে বিভিন্ন মেশিন লার্নিং, এক্স্যাক্টলি একটা মানে রিগ্রেশন মডেল বলতে পারো, যে কোনো মডেল বলতে পারো। সো এখান থেকে এখানে এক্সট্রাপোলেট করা বা এটা প্রেডিক্ট করা যে তোকে আসলে কিভাবে কি করলে তোর ইউজেজটা আমরা বাড়াইতে পারি। অনেক করা লাগে, কারণ 5% আমাদের এরকম সবসময় আলাদা করে রাখা লাগে। বাট দেখ আমার কিন্তু এন্ড অফ দ্য ডে এটা মেক শিওর করা লাগবে আমিও যখন রেভিনিউ জেনারেটটা করতেছি তুইও হ্যাপি, আমার ইউজারটাও হ্যাপি, মানে ওকে আমি ডাকাতি করে তো টাকা নেওয়ার থেকে আমার লাভ নাই। সো ওরকম অ্যানালাইসিস গুলো আমাদের করা লাগে, এটা একটা সেক্টর বললাম। দেন দেখ আমাদের কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে দোকান। সো আমি যদি মানে যতটুকু বলতে পারি অতটুকুই বলি। সো এগুলা প্রপারলি প্লেসড কিনা, দেন একটা দোকানে আমি ডেইলি কত টাকা দিব, সপ্তাহে 7 দিন, মানে ওর কিরকম ব্যবসা হয়, ওকে আমি কত টাকা দিলে ওই এরিয়ার কাস্টমারদেরকেও সার্ভ করতে পারবো, A to Z সবকিছুই দেখা আমাদের টিমের কাজ। সো ইটস আ ম্যাসিভ থিং, হিউজ অপরচুনিটি, বাট অনেক বাধাও আছে, ওগুলো সামনে বলবো। বাট এন্ড অফ দ্য ডে ইটস ভেরি ফান যখন বিং
অ্যাবসলিউটলি ইনোভেটিভ, মানে আমার পুরো জবটা ইনোভেশন। এন্ড যখন আমি দেখি ওই ইনোভেশনটা ডে টু ডে লাইফে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে, as an engineer you feel being happy. an engineer, being a technical guy, এর চেয়ে হ্যাপি আর হতে পারবি না। Exactly. সো একটা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হয়ে এই টাইপ কাজগুলো করতে পেরে এন্ড টু এন্ড, মানে ডে টু ডে লাইফে একটু হলেও যখন ইম্প্যাক্ট ফেলতে পারি, এটার ফিলিংটা আলাদা। মানে তুই যখন হয়তো বা তোরই মোবাইলে একটা মেসেজ যাচ্ছে, হ্যাঁ। তোর নিজের তো সিম আছে, হ্যাঁ। তোর মোবাইলে যখন মেসেজ আসে তুই যখন দেখছিস আচ্ছা ঠিক আছে এই মেসেজটার পিছনে হ্যাঁ। মার্কেটিং হেডটা আমি বা মার্কেটিং আইডিয়াটা আমার, মানে তখন তোর এই যে হ্যাপিনেসটা লাগে না হ্যাঁ, আমার আইডিয়াটা আসলে হচ্ছে যে ইমপ্লিমেন্টেড হচ্ছে। বাট স্যার আমি তোকে যে এক্সাম্পল গুলো দিলাম এক্স্যাক্টলি কিন্তু এভাবেই কাজ করার ব্যাপারটা এরকম না। জাস্ট একটা সামারি দেওয়ার জন্য যে অনেক সময় দেখা যায় যে আমরা একদম মানে সব যে একদম পারফেক্ট হয় এরকমও না। অনেক কাস্টমার অনেক বেটার আরো ভালো অফার এক্সপেক্ট করে থাকে, হয়তো অনেক সময় যায় না। বাট এন্ড অফ দ্য ডে সবকিছুই একটা সিস্টেমেটিক ওয়েতে আনা। এরকম অফার লাগবে নিফটি কারো সময় মেসেজ দিও নিফটি আমার এরকম অফার এন্ড অফ দ্য ডে সবকিছুকে একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে আনা। এবং অনেস্টলি বললে এই এআই নিয়ে কাজ করাটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখনো শুরু হয়েছে মাত্র। আচ্ছা। সো ডে বাই ডে ম্যাচিউর হচ্ছে এন্ড ইন্টারনাল অনেক আই থিঙ্ক বাধা সব কোম্পানি এখন ফেস করে, নট অনলি টেলকো আর রবির কথা আমি বলতেছি না, কারণ বাংলাদেশে ওয়ার্ল্ডে তো এআই ট্রেন্ডটা এখনো নতুন, আর আমরা তো সবকিছু একটু পরে মানে অ্যাডপ্ট করি। সো সময় লাগবে, বাট দ্য সেক্টর ইজ বুমিং। সো কাজ করার স্কোপের কোনো অভাব নাই। সেটা হচ্ছে বাংলাদেশে তো অনেক সিএসসি গ্রাজুয়েট, হ্যাঁ মানে এটা আমরা মজা করে বলি যে 10 নম্বর ওভারব্রিজ থেকে একটা হ্যাঁ পাথর ছুঁড়ে মারলে যে কোনো একটা সিএসসি গ্রাজুয়েটের মাথায় গিয়ে পড়ার চান্স অনেক হাই। তাহলে কি সিএসসি পড়াটা কি আসলে মানে ওয়ার্থ না নাকি ওয়ার্থ ইট বর্তমান মানে জেনারেশনের জন্য? এটা একদম পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা আমি একটু ভাবে বলি, মানে ইফ ইউ ডোন্ট লার্ন হাউ টু কোড, হ্যাঁ, ইউ আর মিসিং দ্য মেইন পার্ট। আচ্ছা, দেন এগেইন কোড শিখতে হলে সিএসসি পড়া লাগে না। ওকে। দেন এগেইন সিএসসির কারিকুলামে কোডিং একদম সিগনিফিকেন্টলি আছে। সো তুই প্রপারলি সিএসসি গ্রাজুয়েট হতে চাইলে কোডিং পারাটা মানে ইউ আর বাউন্ড টু লার্ন কোডিং। মানে আমি কিন্তু আমার ব্যাচের টপ 10 বা 20% কোডারের মধ্যেও নাই আমার সিএসসি তে, কারণ ওখানে ভাই ভেরি গুড কোডার ওখানে আছে, আমাদের মানে আইসিপিসি লেভেলে কোডার আছে। সো আমি টপ 10% 20% কোডারের মধ্যেও নাই, বাট আমি কোডিং করতে পারি। মানে কোডারের মধ্যে নাই বলতে কম্পিটিটিভ কোডিং, দ্যাটস এ স্পোর্ট, ডিফারেন্ট স্পোর্ট। আমি কিন্তু মানে ওদের টপ 20-র মধ্যেও নাই, আমি চান্স পাবো না। বাট আই নো হাউ টু কোড, আমি কোড পড়লে বুঝি কোডে কি হয়েছে, এন্ড আমি কোড করতে পারি। সো এন্ড অফ দ্য ডে তুমি সিএসসি গ্রাজুয়েট হও আর না হও, তুমি যদি খুব ভালো কোডিং পারো, এন্ড কোডিং এর সঙ্গে যদি এখন মেশিন লার্নিং এন্ড এআই এসব ব্যাপারে তোমার এক্সপার্টিস থাকে, নলেজ থাকে, মানে এসকিউএল হাবিজাবি এগুলো পারো, তুমি না কোথাও আটকাবা না। হ্যাঁ, এটি আমার কাছে মনে হয় যে আর একটা মজার জিনিস যেটা আসলে অনেকে জানে না, সেটা হচ্ছে যারা ভালো লেভেলের কোডার ওরা কিন্তু অনেক টাকা কামায়, ওরা অনেক টাকা কামায়, মানে লাইক ক্রেজি মানি কামায়, বাট ওরা দে আর ভেরি লো কি। নরমালি ওরা কখনো মানে আমি খুব কম মানুষকে দেখছি পডকাস্টে এসে কথা বলতে যারা আর কি লোকে এরকম টাকা পয়সা কামায়। আরেকটা বড় রিজন আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ওরা আসলে অত বেশি সোশ্যাল ইন্টারঅ্যাক্ট সবসময় করতে চায় না, এবং ওরা একটা সোশ্যালি অর্ডার থাকে অনেক সময় অর্ডার থাকে। আরেকটা বড় যেটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় যে ওরা ফিল করে যে ওরা যে ভাষায় কথা বলে, মানে ফর এক্সাম্পল তোর সাথে আমি যখন কথা বলতেছি, তুই কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো জানিস, বাট স্টিল ইউ আর পুটিং ওয়ার্ডস সো দ্যাট নরমাল পিপল ক্যান। এখানে না আমাদের এই পুরো দায়ভারটা, এই দোষটা আমি পুরো টেকনিক্যাল মানুষদের পক্ষ থেকে টেকনিক্যাল মানুষদেরকে দিব, মানে আমাদেরকেই দিব। আমরা না, আমাদের মধ্যে 80%ই আমরা মানে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলি অলওয়েজ। আমরা না ইন্টারপ্রেট করে সাধারণ মানুষ যেন বুঝে ওভাবে না বলি না। আমরা টেকনিক্যাল ওয়ার্ড গুলো ইউজ করতে আই থিঙ্ক মোর কমফোর্টেবল, এন্ড বেশিরভাগ মানুষ দে ডোন্ট রিয়েলি কেয়ার যে আরেকজন বুঝতেছে নাকি না। সো এই কারণে না ধর এই টাইপ কাজগুলো অনেক কম লাইমলাইটে আসে, ওরা অনেক বেশি লোকি থাকে, এন্ড দে আর হ্যাপি বিং লোকি। ও চায় না এই তোর যে লাইট ক্যামেরা, ও এখানে এসে কথা বলতে চায় না। টেকনিক্যাল ফিল্ডে খুব কম মানুষই আসলে চায় লাইট ক্যামেরার সামনে গিয়ে কথা বলবো। হ্যাঁ, এন্ড লাইক আমার কাছে না ওদের লাইফটা মজা লাগে, মানে বিকজ আমি সারাদিন মানে টাকার জন্য হোক যে কারণে হোক এই লাইটের মধ্যে থেকে না আমার একটা বিরক্তি লাগে, বিকজ আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমার পুরো পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ সবকিছুকে উন্মুক্ত করে দেওয়া লাগে। মানে ইউ হ্যাভ টু মেক বি আ ভেরি ট্রান্সপারেন্ট গাই, everyone's talking about you, knows you, কিছু একটা তোর এভরি সিঙ্গেল মুভ নিয়ে কিন্তু অ্যানালাইসিস হয়। এভরি সিঙ্গেল মুভ, আমি কেন চুলটা এরকম করলাম এটা নিয়েও আমাকে কোশ্চেন করে। আমি তো দেখতেছিলাম তোর কোন এক ভিডিওতে তুই হাত এমন করতেছিলি, ওটা নিয়ে ওটা মানে বিশাল কাহিনী। মানে তোর তো হাতে ঘাম হয়, আমি আগে থেকে জানি কলেজের ঘাম হয়। ভাই তুই আর আমি তো সেম কলেজে পড়ছি, মাঠে খেলতাম একসাথে। আমি জিম করার কারণে আই নো তোদের, আমি নিজে জিম করি, বাট তোর মতো ওয়েট লিফট করি না, বাট এটা হচ্ছে এখানে ছাটা পড়ে গেছে। তো আমার হচ্ছে এই জায়গায় তারপর মনে কর দেশে কিছু একটা হচ্ছে, তুই কেন কথা বললি না, বা তোর কথাটা কারো পছন্দ হইলো কারো হইলো না, খুবই স্বাভাবিক ভাই। বাংলাদেশে সবার অপিনিয়ন সেম, মানে কেউই রং এন্ডে নাই, বাট বিভিন্ন জন বিভিন্ন ভাবে পারসিভ করে একটা জিনিস। বাট তোদের প্রতিটা কাজকে না ভেরি
মানে দে হ্যাভ টু গো থ্রু আ লট। অবজেক্টিভলি হচ্ছে যে মানে মানে ভিলিফাই করবে, বাট যারা লোকি ধর তোর মতো টাকাই কামাচ্ছে বাট দে আর লিভিং আ লোকি লাইফ, তোর এটা মনে হইতেই পারে যে এটা অনেক আরামে আছে। অনেক আছে, লাইক ফর এক্সাম্পল একটা হুডি পরে কোট টোট করলো, চুপচাপ থাকলো, একটা কফি খেলো, দেখবি একটা ট্রাউজার আর গেঞ্জি পরে দোকানে গিয়ে তোর দেখলে মনে হবে মানে এমনি হোমলেস মনে হয়, চলে গেল। বাট না, ওরা আসলে ভালোই আছে, ওরা ভালোই আছে। মানে ওদের লাইফটা বাট দেন এগেইন সবাই না, মানে মানুষ কিন্তু একটু রং ভাবে পারসিভ করে, মানে এফোর্ট দেওয়া লাগে, বি ইন টপ ডেসাইল, মানে টপ 10% এ তোমাকে যাইতে হবে, এফোর্ট দেওয়া লাগবে। কারণ এবং এই জিনিসটা মনে হয় সব আরো বেশি প্রিচ করা দরকার আমাদের, যে আসলে টপ 10% মানে টপ 10 না, টপ 5 বা টপ 4% তুমি যে কোনো ফিল্ডে থাকলে না, এক্স্যাক্টলি। ইভেন ইন এডটেক, মানে আমি এডটেক ভালো বলছি, আমি ভালো বলতে পারবো, এডটেকে কিন্তু যারা টপের দিকে আছে টিচার্স, তাদের মান্থলি ইনকাম হচ্ছে 15 লাখ প্লাস। ইভেন আমি জাস্ট যদি একটা তোমাদেরকে নর্মাল আইডিয়া দেব, ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া যে আসলে কিরকম ইনকাম করে। আমরা যে মনে কর নরডেমে পড়তাম, নরডেমে মনে কর যারা ভালো টিচার, মনে কর যাদের ব্যাচে অনেক স্টুডেন্ট পড়ে, এদের প্রত্যেকের মান্থলি ইনকাম 10 লাখ প্লাসও ছিল অনেকের। কারণ মানে এটা তো স্বাভাবিক, মানে যোগ গুণ করলে বোঝা যায়। সো মানে ইফ ইউ আর গুড অ্যাট ইউর ওন থিং, যেমন আমি এখন আইসিটি পড়াই এবং বাংলাদেশে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের বেশ ভালো আইসিটি পড়াই, এটা ট্রু। এবং এই কারণে কিন্তু আমার ইনকাম যথেষ্ট ভালো, বিকজ আমার ডোমেইনে বা আমার ওই সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে আমার কম্পিটিটর কম। কিন্তু সবাই না এটাই দেখে যে ও এত পরে এত টাকা পাচ্ছে, বাট তোর এই জায়গাটাতে আসতে কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগছে ওটার পিছনে, মানে আমরা তো মোটামুটি জানি যে আমরা তোর ফ্রেন্ড সার্কেলে আছি, অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কিছু পাওয়া লাগে। বাট মানুষজন না এন্ড অফ দ্য ডে, বেশিরভাগ মানুষ যখন সাকসেসের গল্পটা বলে, কেউ না পিছনের মানে হার্ডওয়ার্কটা বলে না। এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা ট্রেন্ড আগে আরো বেশি ছিল, এখন একটু কম আমি দেখি, আমি তো লেখাপড়া করি না এমনি হয়ে গেছে, আর আমি এফোর্ট দিই না এমনি হয়ে গেছে। এখান থেকে একটু বের হয়ে আসা উচিত ভাই, এফোর্ট ছাড়া হয় না রে ভাই। মানুষকে মিসলিড করে লাভ নেই যে ভাই চিল কর হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে তুই আরো ভালো জানবি। আর নাম্বার, আমি উদ্ভাসী কিন্তু ক্লাস করতাম না, মানে আমার পুরো অ্যাডমিশন আমি নিজেই পড়েই করছি, আমি ভর্তি হয়েছিলাম বাট আমি ক্লাস করতাম না বিভিন্ন কারণে, যাই হোক। বাট মানে এন্ড অফ দ্য ডে আর কি, এফোর্ট দিলে তুই ফল পাবি। কারণ আমার কাছে দেখ দুনিয়ার এটা কিরকম, এফোর্ট ধর এখান থেকে এতটুকু এফোর্ট, দেন এতটুকু আবার লাখ, আবার এতটুকু এফোর্ট, এতটুকু আবার লাখ, আবার এতটুকু এফোর্ট, এতটুকু লাখ। এখন মনে কর তুই এতটুকু এফোর্ট দিলি, লাখের কারণে এই জায়গায় তুই এখন উঠতে পারলি না, এতটুকু আসছিস, একজন এভাবে উঠলো তুই এভাবে উঠলি, এখন ও একটা লাখের ছুতে যাবে, তুইও লাখের ছুতে যাবি। তুই যদি সব জায়গায় এফোর্ট দিয়ে যাস, এটা কখনোই হবে না সব জায়গায় তোর লাখ খারাপ। একটা সময় তোর দিন আসবেই, তোর দিন খুলবেই। ভাই তুই তো বুয়েটে পড়ছিস, আমি বুয়েটে চান্স পাইনি, অ্যাডমিশন টেস্ট আমার ভালো হয় নাই, তাতে কি হইছে, লাইক ইউ আর নট ডুইং ভেরি গুড, মানে ভেরি গুড আমি বলবো না, বুয়েটের সাথে কম্পারিজনে আমি যাব না, বুয়েট আমার অনেক পছন্দের একটা জায়গা, অনেক অনেক এভারেজ বুয়েটের থেকে তুই বাট ভালো আছিস। মানে আমি কিন্তু যদি তখন থেকে হতাশ হয়ে বসে থাকতাম যে আরে বুয়েটে আমি চান্স পাইলাম না, মানে আই বিলিভ আমার যোগ্যতা ছিল, পরীক্ষাটা আমার ওই দিন ভালো হয় নাই, এখন আমার কি হবে, আমি তো আনলাকি, আমার লাইফ তো মানে আমি তো আনলাকি, এই কারণে আমি পারতেছি না আগাইতে। বাট ওটা করলে আমার কোনো লাভ হইতো না। ধর আমি এরপর যেখানেই ঢুকছি IUTCSE তে, যেটা আমি ঠিক করছি ওকে এখান থেকে আমার ক্যারিয়ারটা আমি কিভাবে বেটার শেপ করতে পারি। সো সবসময় না কি হারাইছি, আমার লাক খারাপ, এগুলো না বলে আমি বর্তমানে যে জায়গায় আছি এফোর্ট দিয়ে ওখান থেকে আমি কি করতে পারি এখানে ফোকাস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটাই আসলে হচ্ছে যে বাংলাদেশের এভারেজ টিনেজ স্টুডেন্ট যারা, স্বাভাবিক ওদের তখন ইমোশনস হাই থাকে, এটা বুঝতে চায় না, বাট ইভেন্চুয়ালি এটা বোঝা লাগবেই, যে এটা বোঝা লাগবেই ভালো করতে চাইলে, হচ্ছে যে ভালো করতে চাইলে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। ইভেন যখন ইউনিভার্সিটিতে যাবা, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্টলি পুটিং এফোর্ট দেয়ার। ইউনিভার্সিটিতে আমার দেখা যারা ভালো করছে, তারা সবাই ইউনিভার্সিটি লাইফে প্রচুর পড়ছে, প্রচুর মানে এফোর্ট দিছে, বলেই তার ওই স্টেজে গেছে। মানে তোকে আমি বলি, আমার টিমে যেখানে আমি কাজ করি রবিতে, সো আমার এটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজির আন্ডারে, ডিভিশনটার নাম। সো এর আন্ডারে AI টিম, BI টিম, অনেক টিম আছে। এখানে বুয়েট গ্রাজুয়েট আছে, IUT গ্রাজুয়েট আছে, নর্থ সাউথ গ্রাজুয়েট আছে, ব্র্যাক আছে, ইস্ট ওয়েস্ট আছে, এবং 5টা ভার্সিটির নাম তো আমি বললাম, এছাড়া আরো অনেক ভার্সিটির আছে। তার মানে এখন দেখ সিনটা কি এরকম যে সবগুলোই বুয়েটের, সবগুলোই IUTর, ওই ভাইরা আমার ওই সিনিয়র মানে ব্র্যাকেট সিনিয়র ভাই বা ইস্ট ওয়েস্টের সিনিয়র ভাই, তারা কিভাবে এখানে তাহলে আসতে পারছে যদি সবাই বুয়েট থেকে যাইতো বা IUT থেকে যাইতো? কারণ তারা হাল ছাড়ে নাই, তারা এফোর্ট দিয়ে গেছে, তারা পরিশ্রম করে গেছে, এন্ড তারা কাজে খুবই ভালো। সো মানে এন্ড অফ দ্য ডে আমার কথার মেইন মানে গোল একটাই, যে নিজের এফোর্টের কাছে যদি ভাই আমি অনেস্ট হই, আমি কোথাও না কোথাও প্লেস করতে পারবো, আমি আটকাবো না। আনিফতি, মানে লাইক ভেরি গুড মোটিভেশনাল টকস দ্যাট উই হ্যাড, বাট আমার কাছে মনে হয় একটু টেকনিক্যাল জায়গা আমি যেতে চাই। এটা হচ্ছে AI এর একটা জার্নি তুই বললি, তোর আসলে কি মনে হয় যে বাংলাদেশ সহ, মানে বাংলাদেশ না, মানে ওভারঅল সামনে আমরা যেরকম বলতেছি AI জব নিয়ে যাবে, মানে AI এর পটেনশিয়াল আসলে কতটুকু? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। AI কিছু জব আসলেই নিবে, আচ্ছা আসলেই নিবে, বাট কোন জবগুলা, মনে কর যেগুলো রিপিটেটিভ জব,
আচ্ছা মানে কথার কথা আমি তোকে কিভাবে বুঝাবো, মনে কর আচ্ছা মনে কর কেউ একজন ডেটা এন্ট্রি দেয় ওর কাছে, আচ্ছা মনে কর একজনের কাজ হলো বিল জেনারেট করা, বিল লেখে, ও ডেইলি একই জিনিস লেখে, দেন একটা লোককে রাখা হয়েছে হচ্ছে মনে কর খালি রিসিপ্ট গুলা সাজানোর জন্য ফরম্যাটিং করে। বাট নাও যখন তুই এখন কিন্তু নট অনলি এআই, জেন এআই চলে আসছে, জেনারেটিভ এআই, মানে ছবি টবি সব বানায় দেয়। সো তুই যখন এআই কে এখন এআই ইউজ করে ওই রিসিপ্টটা জেনারেট করবি খুব ইজিলি, খুব ভালোভাবেই পারবি, কারণ ওটা একটা ওখানে কোনো মডিফিকেশন লাগে না, ডেইলি ডে ইন ডে আউট একই কাজ, ওই লোকটাকে না তোর দরকার হবে না। সো যে কাজগুলো মেইনলি মোর ফোকাসড অন অটোমেশন, ওই জায়গাতে অবশ্যই কিছু চাকরি কমবে। যদিও তুই এই জিনিসটা মানে কতটুকু বলতে পারি জানি না, বাট হচ্ছে যে ডিজাইনার বা হচ্ছে ভিডিও এডিটিং যে টাইপের কাজগুলো যেগুলোতে আসলে এআই প্রথম হানাটা দিছে, মানে ওই জায়গাগুলো কি আসলে হচ্ছে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে? আমি না মানে ডিজাইনিং, ভিডিও এডিটিং এই ব্যাপারটা আমার নলেজ কম, এই ব্যাপারটা আসলে আমার কিছু না বলাটাই ভালো। আচ্ছা এটা ব্যাপারে আমি যতটুকু অনেস্টলি মানে আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে যে আমি নিজে যেটা করতাম যে আগে খুব ছোট থেকে ছোট ডিজাইন করতে টাইম লাগতো। সো অনেক সময় আমি টাকা বাঁচানোর জন্য হলো জাস্ট একটা সাব মানে মানে মোটামুটি পারে এরকম ডিজাইন করে একটা মানুষকে রেখে দিতাম মাসে। আই থিংক তোর ওটা এখন লাগে না। এক্স্যাক্টলি, এখন আমার কিছু লাগে না, আমি জাস্ট হচ্ছে যে মিডজার্নিতে যাই, যে বলি ব্রো আমার এটা লাগবে, বলে দেওয়ার পরে সুন্দর করে একটা জেনারেট করে আমার বলে দেয় আমার এটা ভালো লাগছে না সরা করে দেয়। আমি লিটারেলি জাস্ট বলতেছি এবং আমাকে ভালো ভালো জেনারেট করে দিচ্ছে, মানে আমার চলন সেই হইলেই হইলো। ইভেন মনে করে যে আমার বইয়ের যে ডিজাইন, হ্যাঁ মানে যেটা কাভার গুলো এবং বইয়ের কাভার গুলো বেশি ইনোভেটিভ, এটার মেজরিটি কাজ কিন্তু এখন আমি এআই দিয়ে করে ফেলতেছি। এই কাজগুলো কি আসলে এআই দিয়ে করে ফেলতে পারি? আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে দিন শেষে অনেক কাজগুলো না আসলে প্রবাবলি রিপ্লেস করবে, কিন্তু যে সকল জায়গায় খুব, বাট তাও আমি এটা বলতে চাই দেখ মমিত, যারা গুড ভিডিও এডিটর তারা ওদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এক্স্যাক্টলি, যেমন আমার মানে এন্ড অফ দ্য ডে যে ফিল্ডেই হোক কোপটা পড়বে এভারেজ মানুষদের উপর। ইফ ইউ আর নট মানে ইফ ইউ আর মোর দেন অ্যাবভ দ্য এভারেজ তোর অসুবিধা হবে না ভাই, এটা কোনো সেক্টরেই হবে না। বাট হ্যাঁ, সো আমাদের সবার মধ্যে নিজেদের লেভেল আপ করার আর্টসটা এখন থাকা উচিত, ইটস হাই টাইম, নাহলে ভাই চাকরি আসলে থাকবে না। আচ্ছা পরের কোশ্চেন যে সেটা হচ্ছে যে মানে যেহেতু তুই আইওটি নিয়ে অনেক আলোচনা করলি, আইওটি নিয়ে আসলে বাংলাদেশের এটা তুই জানিস না আই গেস, আর অনেক স্টুডেন্ট কিন্তু আসলে আইওটি অত ভালো জানে না। অত ভালো কি মানে অনেকে চিনেই না, এবং চিনেই না, অনেকে জানে যে আসলে আইওটি বলতে যে ইসলামিক ইউনিভার্সিটি ওরা আসলে ওই কুষ্টিয়াতে যেটা আছে চিন্তা করে, এটা আমরা ফেস করি। এবং রিসেন্টলি যে আন্দোলনটা হইলো ওই যে ইসলামিক নামটার জন্য ওখানে কিন্তু আমরা মানে এই কারণে অনেক ফেস করছি, কারণ এই ভার্সিটি অনেক কম মানুষই চিনে, বাট আইওটি ইজ আ ভেরি গুড অপশন। আই গেস এটা একটা বড় রিজন আছে, সেটা হচ্ছে আইওটি তে যে কয়জন স্কলারশিপ পায়, যেমন তুই স্কলারশিপ পাইছিস না, আমি কিন্তু পুরোটা স্কলারশিপ পাস না, ফুল নাম বলতে যে না, আমি সেলফে আচ্ছা তোমার যে যারা স্কলারশিপ পায় তারা তোমার 4 লাখ টাকার মধ্যে হয়ে যায়, যেহেতু এখন ডলার রেটের কারণে ইনফ্লেশনটা 5-6 লাখ, 6 লাখের মধ্যে হয়ে যায়। 6 লাখ হলো দ্যাটস লাইক মানে ঠিক আছে চলে, 6 লাখ কিন্তু থাকা খাওয়া সহ 4 বছর তুই থাকবি, ঢাকা শহরে থাকলে এমন টাকা যায়। সো ওই অনুযায়ী ইটস ফাইন। বাট যাদের মনে করো 17-18-20 লাখ টাকা লাগে, ইটস লাইক হিউজ অ্যামাউন্ট অফ মানি, মানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। আমার কোশ্চেন হচ্ছে যে আসলে আইওটির প্রথমত আইওটি সিএসসি নিয়ে আমি অনেক ভালো রিভিউ পাইছি, লাইক বাট আইওটির ওভারঅল এনভায়রনমেন্ট কেমন টাকা লাগে, যদি কেউ হচ্ছে এখানে না থাকে তাহলে বোর্ড বাজারে যদি হচ্ছে যে আলাদাভাবে থাকে তাহলে লাইফটা কিরকম, আইওটি থেকে আসলেই কিরকম অ্যামাউন্ট অফ মানুষ লাইফে সাকসেসফুল হয়েছে। মানে আমি যেটা বলছি না যে এটাতে আসলে আইওটির কোনো দায় আছে, বাট স্টিল মানে ওই রেশিও থেকে আসলে একটা ইউনিভার্সিটির এভারেজ মানুষ সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো এটা নিয়ে যদি একটু আইডিয়া দিস তাহলে ভালো হয়। আসলে একটা লম্বা আলোচনা আইওটির ব্যাপারে যদি আমি কথা বলে স্টার্ট করি। নাম্বার 1 তুই যেটা বললি আইওটিতে টাকা লাগে, বাংলাদেশের তুলনায় চিন্তা করলে তোরা যে বুয়েটে পড়স বা ডিউতে পড়ে ওরাও কিন্তু ভেরি ট্যালেন্টেড, বাট অনেক কম খরচে পড়তে পারতেছে বুয়েটে বা ডিউতে বা যে কোনো ভার্সিটিতে, রুয়েট চুয়েট কুয়েট বল, দে আর ভেরি ট্যালেন্টেড, দে আর ভেরি গুড, এন্ড খুব কম খরচে ওদের এডুকেশন পার্টটা ডান হয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড আইওটিতে কিন্তু এটা ওই তুলনায় বললে এক্সপেন্সিভ। স্কলারশিপ পাইলো 6 লাখ যেটা আমি বললাম, এন্ড স্কলারশিপ খুবই কম। মনে কর সিএসসি তে এক্সাক্ট নাম্বারটা মনে নাই, আমি পাইছিলাম সিএসসি আমার মনে আছে মোস্ট প্রবাবলি 65 জন, আমি যতটুকু জানি সব ডিপার্টমেন্ট। এটা আবার ফরেনার মিলায়। আচ্ছা ফরেনার ছাড়া কত আমার মনে হয় সিএসসি তে মনে হয় 40, ট্রিপলিতে 40, মেকানিক্যাল 40 এরকম একটা ফিগার হইতে পারে। সো আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেখ বাংলাদেশে যদি আচ্ছা প্রথমে টিউশন ফির কথা, স্কলারশিপ পাইলে 6 লাখ, না পাইলে তুই যদি হলে থাকস 20,000 ইউএসডি 4 বছর মিলায় ওভারঅল। এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর এনি বাংলাদেশি ফ্যামিলি। আমরা কিন্তু মানে বাংলাদেশিরা কিন্তু অত রিচ না, আমাদের আসানুল্লাহ তো মোস্ট প্রবাবলি সেমিস্টার সব মিলে মানে 10 লাখ 11 লাখের মতো লাগে। ওটা আমার এক্সাক্ট আইডিয়া নেই, বাট ধর জানি মানে সেই হিসাবে তাহলে এটা ডাবলের থেকে বেশি। আর তুই যদি এটা অবশ্য একটা আছে যে থাকা খাওয়া সহ, পুরোটা 4 বছরে থাকা খাওয়া সহ,
এন্ড তুই যদি নন ভেজ থাকোস মানে হলে সিট না আনেস আই থিঙ্ক এটা 14,000 ইউএসডি, আচ্ছা স্টিল আ হিউজ অ্যামাউন্ট। আমরা বলতাম আগে 16 লাখ টাকা, বাট এখন না ডলারের রেটের কারণে এটা নিয়ে ছেলেপেলেরা এবং আইটি অথরিটি এখন কথা বলতেছে যে কিভাবে এটা ঠিক করা যায়, কারণ আমাদের এন্ড অফ দ্য ডে টাকাতেই দিই, টাকাটা কেন বাড়বে এত। বাট আমি যেটা বলতে চাচ্ছি, দেখ বাংলাদেশের যে কোনো একটা নর্মাল ফ্যামিলির পক্ষে মানে 20 লাখ মানে 15-20 লাখ টাকা দিয়ে একটা ছেলের এডুকেশন ডান করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। একবারে দেওয়া লাগে নাকি? না, 4 বছর, প্রতি বছরের শুরুতে মনে কর 4 লাখ 4 লাখ 4 লাখ 4 লাখ, যেটাকে 4 দিয়ে ইভেনলি ভাগ করে দাও, 4 দিয়ে প্রথম বছর একটু বেশি মনে হয় স্টিল। মানে এখন দেখ এই টাকাটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি একদম অনেস্টলি বলবো বাংলাদেশের সবার পক্ষে সম্ভব না এফোর্ড করা, কারণ ভাই তুই যদি একটা অনেস্ট লাইফ লিড করস, মানে তুই যদি চুরি চামারি না করস, তুই যদি ঘুষ না খাস, মানে ধর আমার বাপ 30 বছর ধরে চাকরি করে, যখন আমি আইটিতে ভর্তি হই তখন আমার বাপের 25 ইয়ার্স অফ ওয়ার্কিং লাইফ হয়ে গেছে, তারপরও আমাকে দিবে কি না এগুলো অনেক ক্যালকুলেট করে চিন্তা করা লাগছে। কারণ ভাই তুই যদি মানে তোর যদি সেকেন্ডারি ইনকাম সোর্স না থাকে এন্ড তুই যদি একটা অনেস্ট লাইফ লিড করস, এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। মানে ইভেন খুব ভালো জব করলেও ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেজিট বেতন কত, বা যদি একটা কর্পোরেট জব কর্পোরেটই করস, কর্পোরেট জব করলে তোর অনেক ভালো বেতন দিয়ে মধ্যে 4 লাখ টাকা হইলো, ছাড় হইলো। হ্যাঁ, যখন তুই 4 লাখ টাকা তোর ভিতরে, তখন তোর খরচ তো মাসে 2 লাখ। আর ওই কর্পোরেটে একদম টপে কয়জন যায় তুই এটা বল। এক্স্যাক্টলি। সো এটা তো আসলে এখন 15-20 লাখ টাকা ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। বাট আমি আইটিতে দেখছি যে মনে কর আইটিতে ভর্তি করাইছে, এরকম আমার এরকম বন্ধু ছিল যে ওরা ধর রাতে এমনি আমাদের রাতে ডিনার সার্ভ করে একটু আর্লি ফ্রম 7 PM টু 9 PM, বাট রাতে ধর আবার 12টা-1টা দিয়ে ক্ষুধা লাগে, তো বাইরে খাওয়ার জায়গা আছে, টাকা দিয়ে খাওয়া লাগে। ওখানে চাইলেই অনেক অপশন আছে, পরোটা, ডিম, ডাল, চিকেন টিকেন। আমার এরকম ফ্রেন্ডও আমি দেখছি ওরা সহজে চিকেন টিকেন খাইতো না, কারণ ওই এক্সট্রা খরচটা ওরা করবে না। কারণ কি, ওদেরকে এখানে পড়ানোর জন্য ওদের বাসায় কি পরিমাণ ক্যালকুলেশন স্যাক্রিফাইস করে ওরা এখানে পড়তেছে এটা ওরা জানে। সো ওরা প্রতিটা এক্সট্রা খরচ করার আগে একটা গিল্টি ফিলিং ওদের মধ্যে কাজ করে যে এই খরচটা করা কি ঠিক নাকি না। আচ্ছা, এবার আমি অন দি আদার হ্যান্ড এই কথাটা আসে এটাকে ওয়ার্থ ইট কিনা। সো আইওটি আমাকে যেই ভার্সিটি এক্সপিরিয়েন্সটা দিছে 4 বছরে, মানে মোর দেন অ্যামেজিং। বাট তুই যদি একটা লো কি সেলফ সেন্টার্ড ভার্সিটি লাইফ চাস, তোর জন্য এই টাকাটা ওয়ার্থ ইট না। ওরা না একদমই এনজয় করে না এটা। বাট তুই যদি একটা প্রপার ইউনিভার্সিটি লাইফ মানে লাইফ তুই সবকিছু করবি, খেলবি, 3টা-4টা পর্যন্ত আড্ডা দিবি, গল্প করবি, গান বাজনা করবি, মানে এবং মসজিদটা এত কাছে, সো যারা রেগুলার নামাজ পড়ে ওদের জন্য মানে এটা একটা হেভেন। মানে এবং যারা মনে কর ভার্সিটি লাইফে সবাই রেগুলার নামাজ পড়ে না, একটা যে যেরকম মানে সবার জন্যই একটা খুবই ভালো একটা লাইফ স্টাইল ওখানে সম্ভব। বাট একটা মানে মোটা দাগে যদি আমি বলি, ছেলেদের জন্য, মেয়েরা না আইটিতে মেয়েদের না স্টার্ট হয়েছে একটু পরে, বেশ ভালোই পরে, আমাদের 2 ব্যাচ আগে থেকে। সো আইটি না এখনো আমি বলবো না মেয়েদের জন্য খুবই ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস। এটা মানে এই না যে কোনো অকারেন্স ঘটে, আলহামদুলিল্লাহ কখনো কোনো অকারেন্স ঘটে নাই, কিন্তু ফ্রিডমটা কম। ওদেরকে সন্ধ্যার মধ্যে হলে ব্যাক করা লাগে, অনেকে ফ্রিডম চায়, ওদের জন্য এটা অসুবিধা। বাট মানে যদি মনে মডেস্ট লাইফ লিড করতে চায় ওরকম ভাবে, তাহলে আবার তার জন্য লাইক ওকে। মানে আমার অনেক ফ্রেন্ড আছে ওর কোনো অসুবিধা নেই মাগরিবের মধ্যে ব্যাক করতে, বাট অনেকেই এটা চায় না মাগরিবের মধ্যে ব্যাক করতে। সো এটা আসলে যার যার চয়েস। সো মেয়েদের জন্য আমি বলবো না এটা একদম হেভেন, বাট বিং আ গাই, ভাই আইটির হল লাইফের মতো লাইফ আমি আর জীবনে পাবো না। আমি অ্যাবসলিউটলি মিস করি এটা। মানে রাত 3টা-4টা বাজে তুই যেখানে মনে কর, আমি কালকে ফুটবল খেলতে গেছিলাম, মাঠ একটা ভাড়া নিচ্ছি 1.5 ঘন্টার জন্য 6,000 টাকা দিয়ে আসছি। ভাই আইটিতে মাঠ পড়ে থাকে, ভাই তুই খেল, রাত 3টা-4টা ফ্লাড লাইট জ্বালায় রাখে, তুই খেল, ফুটবল খেল, যা ইচ্ছা খেল। মানে ওই লাইফটা অ্যাবসলিউটলি অ্যামেজিং। না আমি যখন একবারই আমি আইটি গেছি 2বার গেছি, ডিবেট কম্পিটিশনের জন্য গেছিলাম, আরেকবার ফেস্টে তোর সঙ্গে দেখা হয়েছিল আমার ওখানে। অসাধারণ সুন্দর, অসাধারণ, মানে রেড ফোর্ট আর কি। তার মধ্যে মনে করো ওখানে কোনো কারেন্ট যায় না, ফুডের ব্যবস্থা ভালো, সবকিছু কিন্তু টাকার মধ্যে, এই 20 টাকার মানে এবং স্ট্রাকচারড এন্ড এগুলো তো আমি বললাম তো ক্যাম্পাস লাইফ নিয়ে। এখন যদি আমি জব পার্সপেক্টিভ এন্ড অফ দ্য ডে তো বেরে চাকরি করা লাগবে ভাই, এই মেমোরি দিয়ে তো আমার জীবন চলবে না। সো আমি যখন মনে কর, আমি একটু আমার ডিপার্টমেন্ট নিয়ে আগে বলি, সিএসসি। সো তুই যে প্রশ্নটা করলি যে এই টাকা দিয়ে পড়াটা ওয়ার্থ ইট কিনা, মানে টিল মাই এক্সপেরিয়েন্স, টিল মাই ব্যাচ এন্ড দি নেক্সট ব্যাচ যেটা এখন বের হয়েছে ফর সিএসসি, ইটস অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। মানে আমার মানে যদি আমি 20 লাখ টাকাও বলি, আমার আই বিলিভ 90% ফেলো ব্যাচমেট 2-3 বছরের মধ্যে টাকাটা উঠে ফেলতে পারতেছে একদম কনফার্মলি। মানে যতটুকু যারা ঠিকমতো পড়াশোনা করছে এবং যারা করে নাই, ওরাও না 4th ইয়ারে গিয়ে বুঝে যে ভাই আমার আশেপাশে সবাই করতেছে, আমি না করলে তো হবে না।
সো পিয়ার প্রেসারে না একটা বড় ব্যাপার। মোটামুটি রেজাল্ট ভালো, এটা আমি দেখছি, মানে সবার ওভারঅল রেজাল্ট। তুই গাজীপুরে কি করবি আর বোট বাজারে? তুই কি করবি ওখানে? নাজিরা বাজার আছে, তোর তো বেটা খাওয়া, আমরা মানে তুই গাজীপুরে বোট বাজারে ভাই তুই আসলে লেখাপড়া করতে, তুই খেল টেল সবকিছুই করে, এরপর করবি কি? আর ওখানে না ধর কারা যায়, আমি একটা সত্য কথা বলি, আইটিতে যারা পড়ে সবাই তো আপার মিডল, এদের 60% দে এক্সপেক্টেড টু বি এট বুয়েট, ওদের বুয়েটে হয় নাই, ঢাকা বাইরে যেতে যাচ্ছে না, ঢাকার বাইরে যেতে যাচ্ছে না, সো বাট গাজীপুর যাবে, উত্তরার কাছে, মানে সো এরা না আইটিতে পড়ে। সো এদের মধ্যে আমি একটা বড় অংশ দেখছি, ওদের মধ্যে এই রাগ ক্ষোভ বা গ্রাজটা থাকেই, আমি বুয়েটে চান্স পাই নাই, সো আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। ওরা না ভাই যে এফোর্টটা দেয়, এবং সিএসসি তে তো একদম টপ ছেলেগুলোই পড়ে, সো এদের না 90% এরকম একটা স্টোরি আছে কেন ওরা এখানে আসছে, বুঝছো? যে এরকম একটা অনেকে আছে যারা হচ্ছে হয়তো কুয়েটে চান্স পেয়েছে, বাট আচ্ছা এর থেকে কুয়েটে সিএসসি পায় নাই, আমি আইটিতে সিএসসি বলি। ইভেন এমন আমি দেখছি বুয়েটে হয়তো বা ইউআরপি পাইছে, বুয়েট ইউআরপি পড়বে না, আরে ইভেন বুয়েট সিভিল এখন বর্তমানে এটা আরো বাড়ছে, বুয়েট সিভিল টিভিলও আছে, যে কেন ও সিএসসি পড়বে, সো বুয়েট সিএসসি হয় নাই, বুয়েট ট্রিপলি হয় নাই, আইটিতে চলে আসছে, এরকম আছে। এবং আমাদের বাচ্চা এরকম একজন ছিল, 1 বছর বুয়েটে সিভিল পড়ছে, তারপর আইটিতে ভর্তি পরীক্ষা দিয়ে সিএসসি পড়ছে, এবং হি ইজ আ ভেরি গুড কোডার। সো হ্যাঁ, মানে এরকম যারা আসে তারা আসলে তুই না দেখবি সিএসসি তে পিয়ার গ্রুপটা, দে আর ভেরি ট্যালেন্টেড, দে আর ভেরি গুড। হ্যাঁ, আরেকটা বড় মজা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে কেন জানে, মানে মেজরিটি মানুষ ঢাকা কেন্দ্রিক, সো এটা ট্রু যে লাইক বুয়েটে অনেক ডাইভার্স ফ্রেন্ড গ্রুপ আছে, যেমন আমার পুরো ডিপার্টমেন্টে কোনো জেলা বাকি নেই, মানে সব টাইপের মানুষজন আছে, এটা যেমন ট্রু, অনেক ডাইভার্সিটির অনেক মজা, বাট একই সাথে এটাও ট্রু আমার কাছে মনে হয় যে সমমনা মানুষ যদি বেশি থাকে, ওটার একটা আলাদা ধরনের হচ্ছে। আর আরেকটা ব্যাপার কি, গাজীপুরে বা বোট বাজারে এন্ড অফ দ্য ডে তোর নিজেদের সঙ্গে নিজেদের মিলেমিশে থাকা লাগবে, তো সবাই না একটু সমমনা হয়ে যায়। আর সিএসসি তে আমি যেটা দেখছি, যেটা আমি বললাম যে কারিকুলামও আমি খারাপ বলবো না, বেশ ভালো, অনেক প্রজেক্ট করায় যেগুলো আর কি সিভিতে অনেক হেল্পফুল হয়। সো এন্ড অফ দ্য ডে খুব অল্প সময়ের মধ্যেই, 1 বছরের মধ্যে তো মানে 90% এর ভালো প্লেসমেন্ট হয়েই যায়। আমি বলবো 2-3 মাসের মধ্যে আসলে মেজরিটি যারা এফোর্ট দিছে ভার্সিটিতে, ওদের খুব ভালো একটা প্লেসমেন্ট সিএসসির জন্য হয়ে যায়। এন্ড ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, বিটিএম যে আদার ডিপার্টমেন্ট গুলো আছে, মানে আই থিংক আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট দোজ আর কি। বাট আমি আইটিসিএসসি নিয়ে আসলে অনেক ভালো রিভিউ পাইছি, মানে মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর অলসো ফ্রম আইটিসিএসসি। ইভেন আমি যখন রবিতে এখন যাই, দেখি আমার বড় বড় সিনিয়র ভাইরা দে আর ফ্রম আইটিসিএসসি, আইটি ট্রিপলি। হ্যাঁ, মানে তোদের অ্যালামনাই নেটওয়ার্কটা গত কয়েক বছরে প্রচুর স্ট্রং হয়েছে। ইয়া, দে আর ডুইং গুড, সেটা দেখলে ভালো লাগে। বাট দেন এগেইন, মানে আমি আবারও বলি যে টাকার অ্যামাউন্টটা একটু এক্সট্রিমলি হাই। সো যদি কারো ফাইন্যান্সিয়াল প্রেশারটা না থাকে, কেউ যদি এটা এফোর্ড করতে পারে, গুড চয়েস, আইটি ইজ আ ভেরি গুড চয়েস। সো বাট দেন এগেইন আসলে একটু টাকার ব্যাপারটা থাকে এখানে। আমরা পরে লাস্টের দিকে চলে আসছি, বাট আই হ্যাভ সাম মানে পার্সোনাল কোয়েশ্চেনস, যেটা হচ্ছে যে আমি আসলে তোর কাছে জানছি, বিকজ আই হ্যাভ সিন ইউ ইউ আর ভেরি অ্যাথলেটিক। I was last 1 বছর ধরে আর না। হ্যাঁ, বাট লাইক মানে তুই টেবিল টেনিস খেলতেছিস, মানে in my heart I am still very athletic, but okay. But like মানে তুই ক্রিকেটে you are very good at it. টেবিল টেনিসে তুই probably কোন মানে ন্যাশনাল লেভেলে? আমি আন্ডার 18 ন্যাশনাল লেভেলে খেলতাম। সো আমি চিরাং টিমের হয়ে খেলতাম। সো যখন আমি খেলা ছাড়লাম 2015 এ, মানে our team was the runners up in national. সো আমরা সেমিফাইনালে বিকেএসপি কে হারাই। আচ্ছা, দেন ফাইনালে আমরা হচ্ছে আনসার এন্ড ভিডিপি, দে আর অল প্রফেশনালস, ওদের কাছে আমরা হারি। সো আমার টিম, আমরা তখন রানার্স আপ ছিলাম আর কি। তো 2015 এ তখন আমি খেলা ছেড়ে দিই। এরপর আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে টেবিল টেনিস স্পোর্টটা কিন্তু আসলে খুব একটা পপুলার না। আমি টেবিল টেনিস স্পোর্ট ভালো পারি বিকজ মানে জানি, বিকজ হচ্ছে আমি সেন্ট জোসেফে আমরা ছোটকাল থেকে টেবিল টেনিস আর বাস্কেটবল খেলে বড় হয়েছি। বাট এই যে টেবিল টেনিস, এটা নিয়ে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি, মানে কেন হচ্ছে যে এই টাইপের স্পোর্ট গুলো বুম করে না? বিশাল বড় একটা প্রশ্ন করে ফেললি, এটা নিয়ে কথা বলে স্টার্ট করলে চলতেই থাকবে। বাট অনেস্টলি আমি যদি এক কথায় অ্যান্সার দেই, মানে জাস্ট লাইক এনি আদার স্পোর্টস, অনেক বেশি করাপশন অ্যান্ড যোগ্য যারা সংগঠক, যারা আসলে খেলাটার জন্য ভালো চায়, যারা আসলেই চায় যে বাংলাদেশ টেবিল টেনিসে ভালো করুক বা অন্য কোনো স্পোর্টসে ভালো করুক, ওরা না লিড করতে পারে না। সবসময় হচ্ছে লিড করে আসছে এরকম লোকজনই যাদের পলিটিক্যাল ব্যাকআপ থাকবে, লিঙ্ক আপ থাকবে, তারাই। সো এন্ড অফ দ্য ডে যেটা হয়ে থাকে, মানুষজন না তমুক কমিটির হেড হয় বা অমুক কমিটির হেড হয় নিজের প্রোফাইলটাকে ভারী করার জন্য, খেলাটাকে ভালোর জন্য না। মানে আই অ্যাবসলিউটলি বিলিভ টেবিল টেনিস ইজ এ স্পোর্ট যেখানে আমরা চাইলে অনেক ভালো করতে পারি। বাংলাদেশের ওই পটেনশিয়ালটা আছে, ইন্ডিয়া এখন অনেক ভালো করতেছে। সো কারণ বাংলাদেশের মেইন প্রবলেম কি, জায়গার প্রবলেম, এটার জন্য অনেক জায়গাও লাগে না। সো এখন না কর্পোরেট গুলোর মধ্যে টেবিল টেনিসের ট্রেন্ড চালু হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ কর্পোরেট ট্রেন্ড, দে উইল বি আ ক্যাজুয়াল অ্যামেচার প্লেয়ার। তোর প্রফেশনাল লেভেলে বিল্ড আপ করতে চাইলে অনেক আগে থেকে করতে হবে। সো ইভেন মনে কর ব্যাডমিন্টনও তো আমাদের একটা ভালো পটেনশিয়াল থাকা উচিত, বাট
people don't really care for sports, rather they care for their own branding. I think যারা স্পোর্টস টপে আছে, বাট আমি জানি না এখন সামনে কি হবে, বাট টেবিল টেনিস নিয়ে কথা বললে আসলে খালি আফসোস আর আফসোসই আসে, কারণ আমি ছেড়ে দিয়ে মনে করি আমি খুব ভালো কাজ করছিলাম, বাট আমি এখন ঢাকায় থাকি, মনে কর আমার যারা ফ্রেন্ড বা আমার যারা সিনিয়র রেগুলার খেলে ওদের সাথে আমার এখনো রেগুলার আলোচনা হয়, রেগুলার আড্ডা হয়, গল্প হয়, মানে অপরচুনিটির কোনো অভাব ছিল না, এখনো নাই, কিন্তু এন্ড অফ দ্য ডে ভালো সংগঠকের অনেক অভাব আমি যেটা বলবো, বা গুড লিডাররা লিড করে না, মানে আই নো গুড লিডার্স, বাট তারা লিড করতে পারে না, তারা লিড করে না। ওকে, থ্যাংক ইউ। আমরা অনেক একটা লম্বা ডিসকাশন করলাম নিফটির পডকাস্ট থেকে। আমি একটা জিনিস চাই আপনারা সবাই টেক আওয়ে নেন, যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ভালো রকম এফর্ট দিলে আপনি ভালো করবেন লাইফে, সেটার একদম জলজন্ত উদাহরণ হচ্ছে যে আপনি সবসময় আশেপাশে পাবেন। এবং নিফটি আপনাকে একদম এটাই বুঝাইতেছে যে আসলে টেকনিক্যাল জায়গাতে বাংলাদেশ এখনো উইক, টেকনিক্যাল জায়গাগুলোতে আসলে আমাদের নতুন আরো মানুষ দরকার। সো আমি সবসময় এই কথাটা মানুষজনকে বলি যে আপনার যদি দেশপ্রেম থাকে বা আপনার যদি আসলে কোনো কিছুর জন্য কন্ট্রিবিউট করতে ইচ্ছা, প্রবলি দ্য বেস্ট ওয়ে ইজ টু কন্ট্রিবিউট অন ইয়োরসেলফ অথবা ওয়ার্ক অন ইয়োরসেলফ। আপনি যত বেটার হবেন অ্যাজ আ মানে রেজাল্ট অটোমেটিক্যালি আপনিও দেশকে বেটার সার্ভ করবেন। ফর এক্সাম্পল, আমি যদি বেটার টিচার হই, আমি যদি বেটার স্টুডেন্ট পড়াইতে পারি, অটোমেটিক্যালি আমার স্টুডেন্টরা কিন্তু আমার থ্রুতে আরো বেটার কোনো একটা রেজাল্ট করবে, যেটা কিনা দেশকে ইম্প্যাক্ট ফেলবে। সো আসলে দেশের জন্য বেশি কিছু মানে ভালো কিছু করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে না, আপনি জাস্ট আপনার নিজের কাজটা ঠিক মতো করলে হলো। অ্যান্ড বিকামিং আ বেটার ইঞ্জিনিয়ার, বিকামিং আ বেটার কোডার, এবং আপনি আপনার কর্পোরেট ওয়ার্ল্ডটাতেও যদি ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারেন, ওইটাও দেশকে আগায় নিয়ে যেতে পারে। সো দেশের এই ক্রান্তিকালে আসলে আমাদের সবার এটাই উচিত যেন আমরা সৎভাবে ভালোভাবে এফোর্ট দিয়ে আসলে একটা ভালো লাইফ লিড করতে চাই, করতে পারি, এবং আমরা দেশে কিছু একটা দিতে পারি। এবং নিফটির জন্য অসংখ্য শুভকামনা। থ্যাংক ইউ মোমিত। আই এম রিয়েলি হোপিং টু সি ইউ নো doing amazing things in life. ইনশাআল্লাহ উইল বি ইন টাচ, দেখবই তো ইনশাআল্লাহ। Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান।